দেখো, let us start to read Walt Whitman's poem, "O Captain, My Captain." This poem is an example of an elegy. This poem is an example of an elegy. What is an elegy? What is an elegy, Sureshi? What is an elegy? Define elegy. Yeah, definitely it's a really lyrical poem, but an elegy is generally written after the death of a person, and that's what makes elegy different from a lyric. A lyric can be written even when the poet is happy. But when an elegy is written, at that time, the permanent mood of sadness is something that is a noticeable as well as an integral part. ঠিক আছে? So what is elegy? Elegy is a poem that is generally written after the death of a person. Actually, the word elegy, let me tell you all, it comes from the Greek word elegos. The English word is elegy, but it came from where? It came from a Greek word, and the Greek word is elegos. And this Greek word elegos in English means lament. Say, this Greek word elegos in English means lament. You know better than I what is lament. ল্যামেন্ট মানে কি? একটা মানুষ মারা যাওয়ার পরে যে কান্নাকাটি, যে বিলাপ, যে কষ্ট, দুঃখ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা এক কথায় কি বলতে পারবো? এটাকে আমরা এলিজি বলতে পারবো। মনে রাখবে, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ইট ইজ অ্যান এলিজি রিটেন আফটার দ্য অ্যাসাসিনেশন, রিটেন আফটার দ্য মার্ডার অফ আব্রাহাম লিঙ্কন, দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। আমি একটু হলে ইন্ডিয়া বলে দিলাম। দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে? তো এই কবিতাটা ইংলিশ সিভিল ওয়ারকে নিয়ে। এই কবিতাটা কাকে নিয়ে? এই কবিতাটা ইংলিশ সিভিল ওয়ারকে নিয়ে লেখা একটা কবিতা। আমরা আগে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে কিছু বলার আগে আমি শুরুতে তোমাদেরকে জানাবো, I just want to let you know about the English Civil War, the American Civil War. ঠিক আছে? হেডিং দাও, দ্য আমেরিকান সিভিল ওয়ার। দ্য আমেরিকান সিভিল ওয়ার, বাংলা একে কি বলবো? আমেরিকার গৃহযুদ্ধ। আরেকবার, আমেরিকার গৃহযুদ্ধ। আমেরিকান সিভিল ওয়ার কত বছর চলেছিল? 1861 to 1865. Can you please tell me the duration of American Civil War? The duration of American Civil War is almost 5 years. ঠিক আছে? বিয়োগ করলে 4, গুনলে 5 বছর। কারণ বিয়োগ করলে 4 আসবে, কিন্তু গুনলে 61 থেকে শুরু। 61, 62, 63, 64, 65। ঠিক আছে? Exactly. It was a 5 years long major internal conflict in the United States. কি বললাম? It was a major internal conflict in the United States. সিভিল ওয়ার মানে কি? গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ কাকে বলে ছোট বোন? গৃহযুদ্ধ মানে আমি যে তোমার ঘরে আক্রমণ করলাম, এটা গৃহযুদ্ধ নয়, ইটস কল্ড ওয়ার। তোমার বড় ভাই ছোট ভাইকে পেটাচ্ছে, দ্যাটস কল্ড সিভিল ওয়ার। Civil war is civil war is the most dreadful thing that could ever happen to a country. ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটা দেশের লোক যখন দেশের এগেনস্টে চলে যায়, nothing can be more dreadful than that. You can fight against your enemy, but how can you fight against your friend? Yes or no? তুমি জানো তো এ তোমার শত্রু, তার বিরুদ্ধে তুমি মোকাবেলা করতে পারবে, বাট তুমি তোমার বন্ধুর বিরুদ্ধে কিভাবে লড়বে? Am I clear or not? সো আমেরিকান সিভিল ওয়ার এটা 5 বছর চলেছিল, 1861 টু 1865। এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে চলেছিল? মনে রাখবে, আমেরিকার মধ্যে দুটো সেই মুহূর্তে অংশ হয়ে গেছিল। একটাকে বলা হচ্ছে নর্দার্ন স্টেটস, আরেকটাকে বলা হচ্ছে সাউদার্ন স্টেটস। আরেকবার, নর্দার্ন স্টেটস আর সাউদার্ন স্টেটস। এই সাউদার্ন স্টেটস কে ওরা বলতো কনফেডারেসি। আরেকবার, কনফেডারেসি, CONFEDERACY। আর নর্দার্ন স্টেটস কে বলা হতো ইউনিয়ন। তাহলে সেদিক থেকে আমরা আমেরিকান সিভিল ওয়ার কে বলতে পারবো আ কনফ্লিক্ট বিটুইন ইউনিয়ন অ্যান্ড কনফেডারেসি। আমরা কি বলতে পারবো? এ কনফ্লিক্ট বিটুইন ইউনিয়ন অ্যান্ড কনফেডারেসি। ইউনিয়ন এবং কনফেডারেসির মধ্যে একটা কনফ্লিক্ট হিসাবে আমরা এই আমেরিকান সিভিল ওয়ার কে বলতে পারবো। আচ্ছা চলো, এই আমেরিকান সিভিল ওয়ারের কারণগুলো কি কি আমাদেরকে জানতে লাগবে। কজেস, কজেস অফ আমেরিকান সিভিল ওয়ার। দেখো, আমরা
আমেরিকান লিটারেচারও আমাদের সিলেবাসের মধ্যে আছে, তোমরা জানো। এবছর ইংরেজি সাহিত্য এবং ইংরেজি সমাজকে, মাফ করবে, আমেরিকান সাহিত্য এবং আমেরিকান সমাজকে আমাদেরকে জানতে হবে, আমেরিকান হিস্ট্রি অ্যান্ড আমেরিকান লিটারেচার। ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট এমন নয় যেগুলো তুমি নেগলেক্ট করে যেতে পারো। Now we need to understand the regions behind the American Civil War. The first region I'm going to say you all know better than I, slavery. ঠিক আছে? এই কারণটা তোমরা ইতিহাসের বই পড়ে সবাই জেনে গেছো, বা অ্যাটলিস্ট ছোটবেলায় শুনেছো। আমেরিকার গৃহযুদ্ধের সবচেয়ে বড় কারণই হচ্ছে স্লেভারিকে বাংলায় কি বলবো? দাসত্ব প্রথা বা দাসত্ব প্রথা। ভেরি গুড। স্লেভারি। মনে রাখবে এই স্লেভারিকে নিয়ে কেন ঝামেলা শুরু হলো। মনে রাখবে সাউদার্ন যে স্টেটস গুলো, আমি এসএস বলবো সাউদার্ন স্টেটস এর জন্য, এনএস বলবো নর্দার্ন স্টেটস এর জন্য। ঠিক আছে? তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবে। সাউদার্ন যে স্টেটস গুলো ছিল, সেই সাউদার্ন স্টেটস গুলোর ইকোনমিটা ছিল এগ্রিকালচারাল ইকোনমি। আরেকবার, সাউদার্ন স্টেটস গুলোর ইকোনমিটা কি ছিল? এগ্রিকালচারাল ইকোনমি। এগ্রিকালচারাল ইকোনমি মানে ওখানের মেন সব রোজগারটাই ছিল কৃষিকাজ। কৃষি কাজের উপর ওদের মেন ইকোনমির মানে বেসিক সোর্স। স্পেশালি ওখানে কিসের চাষ হতো জানো? কটনের চাষ হতো, কটন প্রোডাকশন। আমেরিকার, হ্যাঁ, কটন, তুলা, পাট, কাপাস। ঠিক আছে? নাও কটন প্রোডাকশন ছিল ওয়ান অফ দ্য মেজর সোর্সেস। ঠিক আছে? তাহলে সাউদার্ন স্টেটস এর একমাত্র সোর্স অফ রোজগার কোনটা? না, ওখানে চলতো এগ্রিকালচারাল ইকোনমি। ওখানে কটন প্রোডাকশনটা সবচেয়ে ম্যাক্সিমাম প্রোডাকশন ছিল। আর যেহেতু কটনের উপর সাউদার্ন স্টেটস গুলো ডিপেন্ড করতো, তাই তারা চাইতো, কি চাইতো? যে আমরা এমন কিছু স্লেভসদেরকে রিক্রুট করব, আমরা এমন কিছু কৃতদাসদেরকে রিক্রুট করব বাজার থেকে কিনে এনে, ঠিক আছে, যাদের কোনো এলিজিবল রেসপন্সিবিলিটি থাকবে না, যাদেরকে আমরা পয়সা দেব, ঠিক আছে, চাই না দেব, খাটাবো, খেতে দেব না দেব, চাবকাবো, মারবো, পিটবো, করবো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে অ্যাকচুয়ালি এই সাউদার্ন স্টেটস এর এগ্রিকালচারাল যারা অ্যাক্টিভিটিস গুলো করতো বা যারা কাল্টিভেটর ছিল, তারা মানুষকে মানুষ বলে পছন্দ করতো না। ওরা স্লেভস হিসেবে কাদেরকে রিক্রুট করতো জানো তো? নিগ্রোদেরকে। নিগ্রোদেরকে রিক্রুট করতো আর নিগ্রোদেরকে হত্যা করতো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? নিগ্রোরা কাজ করতো মানে এমন নয় দ্যাট দে উইল গেট আ স্যালারি এট দ্য এন্ড অফ ইচ ডে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যখন খুশি যাকে খুশি, কোনো ছেলে কোনো মেয়ে, বি ইট আ মেল বি ইট আ ফিমেল, যে কোনো সময় তারা বাজারে তাকে সেল করে দিত। এই রকম অবস্থা ছিল। এই আমেরিকান কৃতদাসদের সবচেয়ে মানে কি বলবো, দ্য পেইনফুল রিয়েলিটি এরা হ্যারিয়েট বিচেস্টো তার উপন্যাস আঙ্কেল টমস কেবিনে দেখিয়েছেন, এবং এই উপন্যাসটা ব্যান করা হয়েছিল আমেরিকাতে। কারণ এই উপন্যাসটা স্লেভদের মধ্যে একটা স্পিরিট জাগিয়ে তুলেছিল। কারণ তারা বুঝতে পেরেছিল যে দিস ইজ লিটারালি ব্রুটাল, দিস ইজ লিটারালি ইনহিউম্যান। এটা একদম মানে কি, মানুষকে চাবকে খুন করে দেওয়া, এগুলো উন্নয়ন হতে পারে না। তাহলে এটা সাউদার্ন স্টেটস তারা এগ্রিকালচারাল ইকোনমির উপর বেস করেছিল। ওদের একমাত্র সোর্স অফ রোজগার ছিল কটন। হ্যাঁ, আফ্রিকা থেকে শুধু নয়, আফ্রিকা থেকে শুধু নয়, ঠিক আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নিগ্রোদেরকেও নিয়ে আসতো, পর্তুগাল থেকেও নিয়ে আসতো, বিভিন্ন জায়গায়। এবং তোমাকে জানিয়ে রাখি, লেট মি ক্লিয়ার আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার, দ্যাট আমেরিকাতে প্রায় 40% আছে নিগ্রো। আমেরিকার এই নিয়ে কিন্তু একটা ক্লাস কনফ্লিক্ট আছে বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক, এখনো আছে, এখনো এক্সিস্ট আছে। যাই হোক, এখন এক্সিস্ট আছে কি নেই সে নিয়ে আমরা কথা বলছি না, বুঝতে পারছো? তাই আমেরিকা কন্টিনেন্টের, আমেরিকা তো একটা বড় মহাদেশ, এই মহাদেশের প্রায় 40% নিগ্রো, মানে আফ্রিকা, এই ভুলটাকে ভাঙাতে হবে। বোঝা গেছে তো? ওদেরও এই যে ধরো যে টোটাল যে ওয়েস্ট ইন্ডিজ যে জায়গাগুলো, আমেরিকান মহাদেশের আশপাশে তো এই দ্বীপগুলো, ত্রিনিদাদ, টবেকো, জামাইকা, এখানেও নিগ্রো আছে। ক্লিয়ার? তো চলো, তাহলে সাউদার্ন স্টেটস এখানে সোর্স অফ রোজগারই ছিল এগ্রিকালচারাল ইকোনমি। আর ওর পাশে রয়েছে এনএস মানে নর্দার্ন স্টেটস। এই নর্দার্ন স্টেটস গুলো কি ছিল? এই নর্দার্ন স্টেটস গুলো কিন্তু পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল ছিল। এরা টেকনোলজিক্যালি নিজেদেরকে ডেভেলপ করছিল। এরা টেকনোলজিক্যালি নিজেদেরকে ডেভেলপ করছিল। কারা? নর্দার্ন স্টেটস গুলো। ফলে বুঝতে এরা কি বলল, যে মানুষকে, স্লেভদেরকে এরকম করে টর্চার করা যেতে পারে না। So the northern states were against the southern states. The northern states started to tell that it's like a brutal thing to torture, the slaves in such a brutal way. It cannot be humanity. It cannot be the real beauty of a good society. Yes or no?
মানে if you are treating somebody else like an animal, if you are killing somebody else in a beautiful society where the human beings must stay together, after all society and jungle are completely two different things to each other. Only because I told you in our previous class that what is the difference between an animal and a human being. An animal doesn't have that sympathy, and with the human beings we have sympathy. An animal only thinks of the physical satisfaction, but a human being may always think about that emotional gratification and the emotional security. An animal never runs after or never cares about all those emotional things, right or wrong. But the way the southern states started to treat, the Negroes, that made us believe that they were no longer considered to be the human beings. They were like the animals in the forest, right or wrong. So the northern states এবং southern states এর দুজনের মতানৈক্য দুজনের মতানৈক্য বা মতের বিরোধিতা এটা তৈরি হয়েছে কেন? কারণ সাউদার্ন স্টেটসরা বলল আমেরিকাতে স্লেভারি এক্সিস্ট করুক, নর্দার্ন স্টেটস বলল আমেরিকাকে পৃথিবীর কাছে যদি শ্রেষ্ঠ করতে হয় তাহলে দাসদেরকে আগে মুক্তি দিতে হবে। সাউদার্ন স্টেটসের বড় বড় জমিদাররা বলল মুক্তি দিলে আমরা যে কোটি কোটি টাকা মানে প্রফিট করছি, কাউকে তো বেতন দিতে হচ্ছে না, চাষটা যদি তোমার ফ্রিতে করে দেয় পুরোই তো প্রফিট। লাঙ্গল ফ্রিতে হয়ে গেল, সব ফ্রিতে হয়ে গেল, টোটাল তো প্রফিট তোমার। তাহলে ওরা তো ওই প্রফিটটা করছিল এবং খেতেও দিত না। তুমি ভাবলে অবাক হয়ে যাবে, একটু গম দিয়ে দিত, গম। তুমি বলবে না স্যার আটা দিত। না, গম দিত, গম। ওই গমটাকে ওরা কি করতো, দিনের শেষে একটু একটু করে ১-২ মুঠো করে গম দিয়ে দিত স্লেভ গুলোকে। সেই স্লেভ গুলো গমগুলোকে নিয়ে যেয়ে পাথর দিয়ে ভাঙতো। সেই পাথর দিয়ে ভাঙার পরে, ঠিক আছে, ওই গমটাকে ভেঙে ভেঙে গুঁড়ি হয়, মানে আটা হয়। বুঝতে পারছো? সেই আটাটাকে জল দিয়ে মেখে, বুঝতে পারছো, কাঠ কুচা জানো তো, তো সেরকম কাঠ কেটে আগুন জেলে ওই রুটিটাকে পুড়িয়ে ওই দিনের শেষে একবার খেতে পেত। কিভাবে চাবকাতো জানো? লম্বা লম্বা তোমার লেদারের স্ট্র্যাপ তো থাকতোই, চাবুক তো থাকতোই। সেই চাবুকগুলোর মুখে জলোই বেঁধে দিত। ব্যাপারটা বুঝতে পারছো? যে চাবুকগুলো পড়লে স্কিনটা ফাটিয়ে তুলবে। এরকম ভাবে টর্চার করা হতো স্লেভদেরকে। আমার বাড়িতে কোন একজন স্লেভকে আমি ভালোবেসে রেখেছি। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এমনটা নয় that I can keep the slave in an intact condition for a long time. যেকোনো দিন সেই স্লেভটাকে আমি বিক্রি করে দিতে পারি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সে আমার বাড়িতে কাজ করছে মানে that he will get a salary, not that. তার ফ্যামিলি থাকতে পারে। ঠিক আছে, হাসব্যান্ড ওয়াইফ, ছেলে রয়েছে, আমি ছেলেটাকে বেচে দিলাম আজকে, ওয়াইফটাকে কালকে মার্কেটে বেচে দিলাম। বুঝতে পারছো? শুধুমাত্র তার হাসব্যান্ডটাকে রাখলাম বাড়িতে। এবং তার কোনো অধিকার ছিল না এর বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা একটা ইনহিউম্যান সিস্টেম। তখন আমেরিকার লোকগুলো কি চাইতো জানো তো? এট দ্য এন্ড অফ এ ডে, যে করে হোক কানাডায় পালিয়ে যাও। ওদের দেশ তখন ওদের মেক্সিমাম স্লেভ গুলো চাইতো, কি চাইতো? যে কানাডায় পালিয়ে যাও। ঠিক আছে? এক্সাক্টলি, কানাডাতে স্লেভারিটা সেই মুহূর্তে অতটা ব্যাপকভাবে চালু ছিল না। ওরা স্লেভদেরকে রেসপেক্ট করত। এইজন্য কানাডায় পালিয়ে যেতে চাইতো। ঠিক আছে? মানে where they were appreciated and admired and got a chance to live in the way. And they were, মানে Canada was far away from the clutches of all these, slave dealers and slave traders. ঠিক আছে? এইজন্য ওরা কানাডায় পালিয়ে যেতে চাইতো। এই করে নর্দার্ন আর সাউদার্ন স্টেটস এর মধ্যে একটা বিরাট বড় বিভাজন হচ্ছে। তাহলে আমি কি বললাম? So the central cause of the civil war, the central cause of the American Civil War was none other but slavery. The southern states depended on slave labors, as the southern states had that agricultural economy, agrarian economy. They were completely depending on the production of the cotton. But the northern states, they were industrial. They were largely opposed the implementation of slavery. They considered that in a civilized society, the infernal thing like slavery that cannot be continued for a long time. I hope you better understood the first region of the quarrel between the northern states and the southern states. Believe me, একটা কথা বলে রাখি, সাউদার্ন স্টেটস অফ আমেরিকা, তোমরা ইউএসএ এর নাম শুনেছো না? তুমি বলবো হ্যাঁ স্যার, এখনো তো ইউএসএ এক্সিস্ট করে। তোমাকে আরেকটা জিনিসকে জানিয়ে রাখছি, সিএসএ। এই সিএসএ বলে একটা দেশ তৈরি হয়েছিল জানো তো? সাউদার্ন স্টেটস গুলো মিলিত হয়ে ওরা বলল আমরা আর আমেরিকার অংশ নই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অংশ নই, আমরা হলাম কনফেডারেট স্টেটস অফ আমেরিকার অংশ। আমাদের নতুন রাষ্ট্র, নতুন দেশ। পারলে বুঝতে? তখন হয়ে গেল কি, এটা এই যদিও সিএসএ এক্সিস্ট করেনি বেশি দিন, সিএসএ কে আব্রাহাম লিঙ্কনের মানে কি বলবো স্টেবল নেতৃত্বে, আন্ডার দ্য ডাইনামিক লিডারশিপ অফ আব্রাহাম লিঙ্কন, সিএসএ কে একদিনে উড়িয়ে দিয়েছিলেন তিনি। ব্যাপারটা বোঝা গেছে? যে আমার দেশ
ভারতবর্ষের 5টা রাজ্য মিলে একটা দেশ তৈরি করে নেবে, বুঝতে পারছো? কেন্দ্র সরকার বসে বসে তো আর সেটা দেখতে পারে না, সে তো সেটাকে আটকাবে, কারণ দেশের ইন্টারনাল যে সিকিউরিটি, ইন্টারনাল যে পাওয়ার, দ্যাট উড বি কম্প্রোমাইজ না। ঠিক আছে, 2-4টা রাজ্য মিলে যদি আলাদা দেশ হয়ে যায়, রাইট, সেটা তো হতে পারে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই। তো ইউএসএ এটাকে কিন্তু খুব স্ট্রিক্ট অ্যান্ড স্টারনেস্ট অ্যাকশন নিয়ে এটাকে প্রহিবিট করেছিলেন। তাহলে আমি যেটাকে বললাম এসএস ভার্সেস এনএস, যেটাকে বললাম সাউদার্ন স্টেটস ভার্সেস নর্দার্ন স্টেটস, এখন সেটাকে আমি বলছি একসাথে, ইউএসএ ভার্সাস ইউএসএ ভার্সাস ইউএসএ ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিএসএ ফর কনফেডারেট স্টেটস অফ আমেরিকা। ভেরি গুড। চলো, এরপরে আমরা তোমাদেরকে বলবো এই সিভিল ওয়ারের সেকেন্ড কজ। I just want to let you know about the history. ঠিক আছে, মনে রাখবে স্টেটস রাইট, স্টেটস রাইটস। মনে রাখবে ভারতবর্ষ আর আমেরিকার সংবিধানের মধ্যে একটা বিরাট বড় তফাৎ আছে, জানো তো? ঠিক আছে, ইন্ডিয়া ইজ আ ফেডারেল স্টেট হ্যাভিং ইউনিটারি স্ট্রাকচার। শুনেছো ওয়ার্ডটা? ভারতবর্ষ কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বলে ফেডারেল স্ট্রাকচার। তুমি জানলে অবাক হবে যে আমেরিকার প্রত্যেকটা স্টেট কিন্তু স্বাধীন, আমাদের পশ্চিমবাংলা স্বাধীন নয়। কেসটা বোঝা যায়? মানে উই আর পার্ট অফ ইন্ডিয়া। আমার দেশে, আমার পশ্চিমবাংলায় কোন নোটটা চলে, যেটা ভারত সরকার ঠিক করে রেখেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস অর নো? আমার এখানে পেট্রোলের দাম, আমার এখানে ওষুধপত্র সবকিছু ভারত সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। পশ্চিমবাংলা একটা ডিফারেন্ট গভর্নমেন্ট তৈরি হয়েছে আমাদের দেশকে সেপারেট ভাবে চালানোর জন্য, কারণ এত বড় দেশ, এত এত লোক, আলাদা আলাদা সেপারেট সেপারেট ডিভিশন করা রয়েছে ফর বেটার ফাংশনিং, ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন। এম আই রাইট অর রং? তুমি জানলে অবাক হবে। ঠিক আছে, যে আমেরিকা, আমরা ইন্ডিয়া হচ্ছে ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, আর আমেরিকা হচ্ছে ইউনাইটেড স্টেটস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, India is a union of states. Say with me, India is a union of states. America is United States. তুমি এখন বলবে স্যার এই দুটো ওয়ার্ড তো আমাদের অল্প সেমই লাগছে, এর মধ্যে তফাৎটা কি? না, তফাৎটা হচ্ছে সমস্ত রাজ্যগুলো মিলে ভারতবর্ষ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সমস্ত রাজ্যগুলো মিলে ভারতবর্ষ, তার মানে ভারতবর্ষ মানেই হলো সমস্ত রাজ্য। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে মনে রাখবে সমস্ত রাজ্যগুলো মিলে আমেরিকা, কিন্তু আমেরিকার মানে সমস্ত রাজ্যগুলো নয়। প্রত্যেকটা রাজ্যের এক একটা সেপারেট আইডেন্টিটি আছে, প্রত্যেকটা রাজ্যের এক একটা সেপারেট আইডেন্টিটি আছে। ব্যাপারটা বোঝা গেছে? এই জন্য আমরা হচ্ছি ইউনিয়ন অফ স্টেটস, ওরা হচ্ছে ইউনাইটেড স্টেটস। কি বলছি বোঝা গেছে? এরপরে দেখো স্টেটস রাইটস, মানে যে সাউদার্ন স্টেটস গুলো ছিল, মন দিয়ে শুনবে, যে সাউদার্ন স্টেটস গুলো ছিল, সেই সাউদার্ন স্টেটস গুলো কি বিলিভ করতে শুরু করলো? দ্য সাউদার্ন স্টেটস স্টার্টেড টু বিলিভ, যে সাউদার্ন স্টেটসরা এটা বিলিভ করতে শুরু করলো যে দে হ্যাড দ্য রাইট টু গভর্ন দেমসেলভস, দে হ্যাড দ্য রাইট টু গভর্ন দেমসেলভস। অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলো তারা বলতে শুরু করলো, কি বলতে শুরু করলো? যে আমরা আমাদের রাজ্য নিজেরা চালাবো। ঠিক আছে, কেউ, নোবডি শুড ইন্টারফেয়ার, নিজের রাজ্য, মাই লাইফ মাই রুল, তোমরা বলো। ঠিক আছে, সেরকম ওরা বললো আওয়ার স্টেটস, আওয়ার রুলস, আওয়ার গভর্নমেন্ট, আওয়ার কাস্টম, আওয়ার সিস্টেম। ক্লিয়ার? তাহলে সাউদার্ন যে স্টেটস গুলো আছে, তারা কি বিলিভ করতে শুরু করলো, এক্সকিউজ মি, যে দে হ্যাড দ্য রাইট টু গভর্ন দেমসেলভস। ওয়ান্স মোর, শুনতে পেলাম না? দে হ্যাড দ্য রাইট টু গভর্ন দেমসেলভস। ওরা বললো, এরপর ওদের অডাসিটি লেভেলটা ভাবো, অধ্যত্বের লেভেলটা ভাবো, বললো আমেরিকা তো একটা ইউনাইটেড ইউনিয়ন, প্রয়োজন পড়লে আমেরিকার সাথ ছেড়ে দেবো। আজকে যদি তামিলনাড়ু বলে ভারতবর্ষের হাত ছেড়ে দেবো, বুঝতে পারছো কতটা অডাসিটি হয়ে যাবে জিনিসটা? এটা তো সম্ভব নয়, হ্যাঁ কি না? তুমি একটা আলাদা জেলাকে রাজ্য করতে পারো, তুমি তা বলে দেশের বাইরে চলে যেতে পারো। এরা সেটাই করেছিল। ওরা ভাবলো যে আমাদের ক্ষমতা অসীম, আমাদেরই বেশি রেভিনিউ আছে, আমাদেরই বেশি ট্যাক্সেস আছে। তখন সাউদার্ন স্টেটস গুলো কি বললো? যে আমরা আমেরিকা ছেড়ে দেব এবং আমরা নতুন দেশ তৈরি করব। ঠিক আছে, দে থ্রেটেন্ড, they threatened, THREATENED, they threatened to leave America. They threatened to leave America and form separate nation. এবং তারা কি বলল? তারা আমেরিকা ছেড়ে দেবে এবং বলতে লাগলো আমরা সেপারেট নেশন তৈরি করব। ওরা বলল এদের সাথে থাকবো না,
কি বলছি বোঝা যাচ্ছে? তখন কি হলো? যেহেতু ছেড়ে দিতে চাইছে কারা? বলো? এসএস, সাউদার্ন স্টেটস, অথবা বলো কনফেডারেসি, কনফেডারেসি। ঠিক আছে? সিএসএ অল্পক্ষণের জন্য তৈরি হয়েছিল। তুমি কনফেডারেসি বলবে। সিএসএ বললেও ভুল নয়। ঠিক আছে? সাউদার্ন স্টেটস বা কনফেডারেসি যখন ছেড়ে আসতে চাইছে, তখন নর্দার্ন স্টেটস বা ইউনাইটেড স্টেটস, নর্দার্ন স্টেটস বা ইউনাইটেড স্টেটস তাদেরকে বাধা দিতে গেল। শুরু হলো নর্থ ভার্সেস সাউথ সিভিল ওয়ার। ইয়েস অর নো? দিস ইজ গোইং টু বি দ্য সেকেন্ড রিজন। মন দিয়ে শুনতে হবে। আরেকবার বলছি। আমি বললাম সাউদার্ন স্টেটস হচ্ছে কনফেডারেসি। ওরা কি বলল? ওরা বলল যে আমরা ফাইন্যান্সিয়ালি, ঠিক আছে, এতটা বেশি পাওয়ারফুল, ওরা নিজেরা বিলিভ করে দ্যাট আমরা উই ক্যান মেক অ্যান্ড ফর্ম সেপারেট স্টেট। আমাদের রাজ্যের নিজস্ব রুল থাকবে, আমাদের রাজ্যের নিজস্ব প্রিভিলেজেস থাকবে, নিজস্ব কাস্টমস এন্ড কনস্টিটিউশন থাকবে। এইগুলো যখন ভাবতে শুরু করলো, তখন ওরা কি বলল যে আমরা ইউনাইটেড স্টেটস নর্থের আন্ডারে কেন থাকবো, বা নর্থ আমাদের ব্যাপারে কেন ইন্টারফেয়ার করবে। আমরা সম্পূর্ণ সেপারেট স্টেট তৈরি করব, সম্পূর্ণ সেপারেট নেশন তৈরি করব। তখন নর্থ বলল যে যদি সেপারেট নেশন তৈরি করে, তাহলে আমার দেশের যে ইন্টারনাল সিকিউরিটি আছে দ্যাট ক্যান বি থ্রেটেন্ড, দ্যাট ক্যান বি কম্প্রোমাইজ, তাহলে সেটা হতে দেওয়া যাবে না। সুতরাং সাউথ যেটা চাইছে, নর্থ সেটা হতে দিতে চাইছে না। তাহলে নর্থ আর সাউথের মাঝে কি হতে লাগলো? একটা কনফ্লিক্ট হলো। This is going to be the second region of the American Civil War that continued between 1861 and 1865। কি বলছি বোঝা যাচ্ছে? এক মিনিট ভালো করে শোনো। এরপরে একটা ব্যাপার মাথার মধ্যে রাখবে, মনে রাখবে আব্রাহাম লিঙ্কন 1860 সালে আমেরিকান প্রেসিডেন্টের ভোটে জিতে গেলেন। ঠিক আছে? ইলেকশন অফ আব্রাহাম লিঙ্কন, ইলেকশন অফ আব্রাহাম লিঙ্কন। রেকর্ডিং থাকবে, রিপিটেডলি ইতিহাসটা শুনবে মাঝে মধ্যে টাইম পেলে, কারণ অনেক তথ্য দিচ্ছি তো, সাথে সাথে তুমি ক্লাসের শেষে দেখবে মাথাটা হ্যাং হয়ে গেছে। ঠিক আছে? এগুলোকে তোমরা রেকর্ডিং সেশনটা যেহেতু থাকবে, সেটা মাথার মধ্যে রাখবে। এই সাল, তারিখ, কারণ সব মাথার মধ্যে রাখতে হবে। 1860, 1860-এ আব্রাহাম লিঙ্কন তিনি কিন্তু ইলেকশনে জিতে গেলেন। ঠিক আছে? LINCOLN, LN, লিঙ্কন। লিঙ্কনের নাম শোনোনি? LIN, ভালো করে লিখছি, LINCOLN। ঠিক আছে? আব্রাহাম, ABRAHAM। দেখো সুন্দর হ্যান্ডরাইটিং করা যাবে না। কেসটা বোঝা গেছে? তাহলে এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। খুব তাড়াতাড়ি আমাদেরকে লিখতে হবে, ওর সাথে বুঝতে হবে। তাহলে আমি কি বললাম? আব্রাহাম লিঙ্কনের ইলেকশন হলো 1860-তে। তো আব্রাহাম লিঙ্কন একজন কিন্তু ব্ল্যাক পার্সোনালিটি ছিলেন। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে তিনি যখন নির্বাচিত হলেন, তখন সাউদার্ন স্টেটস এর লোকগুলো ভয় পেতে শুরু করলো, কারণ তিনি জানেন এই লোকটা এসে কি করে দেবে? এই লোকটা এসে টু অ্যাবলিশ, অ্যাবলিশ করে দেবে। কোনটাকে অ্যাবলিশ করে দেবে? দ্য স্লেভারি, দ্য সিস্টেম অফ স্লেভারি। আরেকবার, এসে কি করে দেবে? দ্য সিস্টেম অফ স্লেভারি। ঠিক আছে? এসে কি করে দেবে? সিস্টেম অফ স্লেভারি, অর্থাৎ স্লেভারির যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেবে। কি বলছে বোঝা যাচ্ছে? এরপরে বোঝার চেষ্টা করবে, যখনই আব্রাহাম লিঙ্কন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, তখনই এসএস মানে সাউদার্ন স্টেটস এর লোকগুলো এত ভয় পেয়ে গেল, এত ভয় পেয়ে গেল, বলল যে আর ওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ এমন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেছে যে রাষ্ট্রপতি কালকে বিল এনে সমস্ত স্লেভারি বন্ধ করে দেবে। সুতরাং আমরা ওদের কাছে থাকবো না। আমরা তৈরি করি, কি তৈরি করি? সেপারেট রাজ্য, সেপারেট দেশ, যার নাম হলো কনফেডারেট স্টেটস অফ আমেরিকা। ওরা বলল যে আমরা এই দেশ বা এই রাজ্য তৈরি করি, এর নাম হচ্ছে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা। এইটা দাবি ওরা জানালো। ঠিক আছে? আর যখনই দাবি জানালো, তখনই মনে রাখবে ওরা বলল আমাদের দেশ, আমাদের রাষ্ট্রপতির নাম হচ্ছে জেফারসন ডেভিস। ওদের আবার রাষ্ট্রপতিও হয়ে গেল। ঠিক আছে? ওরা নিজেরা মানে কি বলবো, আলাদা দেশ ঘোষণা করলো, আলাদা রাষ্ট্রপতি হয়ে গেল। রাষ্ট্রপতির, ওদের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির নাম জেফারসন ডেভিস, জেফারসন ডেভিস। তাহলে সিএস এর প্রথম রাষ্ট্রপতি কে? হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ সিএসএ? জেফারসন ডেভিস, JEFFERSON। জেফারসন ডেভিস was the first president of US, মাফ করবে, সিএসএ, আই এম সরি, সিএসএ। আর তখন, ঠিক আছে, নর্থ বা ইউএস এর প্রেসিডেন্ট কে? ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছেন
প্রেসিডেন্ট লিঙ্কন, প্রেসিডেন্ট লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে মনে রাখবে বেশ কিছু যুদ্ধ হলো। কি, কি যুদ্ধ হলো? একটা 1863 তে বড় যুদ্ধ হলো, 1862 তে বড় যুদ্ধ হলো। ঠিক আছে? এরকম করে পরপর ৩ যুদ্ধ হচ্ছে। কতগুলো যুদ্ধ হচ্ছে? ৩ টে বড়, বড় যুদ্ধ হচ্ছে। কার, কার মধ্যে? নর্থ ভার্সাস সাউথ। পারলে বুঝতে? ৩ টে মেজর ওয়ার হচ্ছে। লক্ষ, লক্ষ মানুষ মারা যাচ্ছে নিজের দেশের মধ্যে। অ্যাকচুয়ালি কনফেডারেট স্টেটস অফ আমেরিকা এতটা সাহস কেন পেয়েছিল? অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে কটন কিনতো ইংল্যান্ড। আর তখন ইংল্যান্ড পৃথিবীর একটা বস নেশন। এখন যেমন ইউএসএ একটা টুইটে যুদ্ধ থামে। তখনকার দিনে বস নেশন ছিল কি বলতো? ইউনাইটেড কিংডম। তাহলে ইউনাইটেড কিংডমের সাথে কনফেডারেট স্টেটস অফ আমেরিকার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওই কটন আদান প্রদানের জন্য। ওরা ভেবেছিল যে আমরা যুদ্ধটা নর্থের সাথে করি, আমাকে কি করবে? ইউনাইটেড কিংডম এসে হেল্প করবে। কিন্তু ইংলিশ পিপলরা কারোই নয়। ওরা নিজের ঘরের নয়, ওরা অন্য কার হবে? ওরা যেখানে বিজনেস আছে সেখানে আছে। তুমি দেখেছো তো? আজকের ওদের দেশে পৃথিবীর সমস্ত ক্রিমিনালদের আখড়া হয়ে এসছে। সবাই আমাদের দেশ থেকে প্রায় ১০০০-২ লোক এখানে চুরি করে দেশে যেয়ে থাকছে। ওদের কাছে কিচ্ছু যায় আসে না। কেন কি? কারণ এই যে হাজার, হাজার কোটি টাকা এটা ওদের ব্যাংকে থাকছে, ওদের ব্যাংকে রোল হচ্ছে, ওদের দেশ প্রোগ্রেসিভ হচ্ছে। হ্যাঁ কি না? তাহলে তো যাই হোক এরা ভেবেছিল এই কনফেডারেট স্টেটস অফ আমেরিকা এরা ভেবেছিল আমাকে ইউকে হেল্প করবে। কিন্তু দেখা গেল যুদ্ধ যখন হলো তখন ইউকে হেল্প করতে এলো না। এর দুটো কারণ। ইউকে দেখলো আমার নর্থের সাথে ঝামেলা করে লাভ নেই। ওর নিজেদের প্রবলেম নিজেরা সর্ট আউট করুক। আর আব্রাহাম লিঙ্কন ঠিক করলেন যে সিএসএ আমাদের সাথে লড়তে এসছে নিশ্চয়ই সিএসএ কোনো হিডেন হেল্প আছে। উনি কি করলেন যেগুলো পোর্ট আছে না, পোর্ট মানে বোঝো তো? যেগুলোতে জাহাজ এসে দাঁড়ায় সেইগুলোকে সব একটার পর একটা বোম ব্লাস্ট করে উড়িয়ে দিলেন। ওই পোর্ট গুলোকে, জাহাজ এরিয়া গুলোকে। তুমি একটা জিনিসকে বুঝো, একটা দেশ এখনই হেরে যাবে যদি এয়ারপোর্ট গুলোকে ভেঙে দেয়, ইলেকট্রিসিটিটাকে উড়িয়ে দেয়, ইন্টারনেটটা বন্ধ করে দেয়। কেসটা বোঝা যাচ্ছে? কিচ্ছু করতে হবে না। মেজর বুঝতে পারছো? ইন্টারনেট, ইলেকট্রিসিটি যদি ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? আর এয়ারপোর্টে যদি একটা ছোট্ট গর্ত করে দেওয়া হয়, ছোট্ট গর্ত করে দেওয়া হয়, একটা দেশ যুদ্ধে ১৫ মিনিটে হেরে যাবে। এম আই রাইট অর রং? তার তো কিছু করার নাই। এখন তো যুদ্ধ আর তোমার ওইভাবে তো হয় না। বন্দুক নিয়ে পাহাড়ের আড়াল থেকে ওই যুদ্ধ তো হয় না। ওই যুদ্ধ আজ থেকে ১০-১৫ বছর আগে বন্ধ হয়ে গেছে। এখন পুরোটাই হবে এয়ার স্ট্রাইক। ব্যাপারটা বোঝা গেছে? পুরোটা মিসাইলে, মিসাইলে স্ট্রাইক হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এরকম একটা ব্যাপারের মধ্যে তিনি কি করলেন? ১ম এই ওই পোর্ট গুলোকে উড়িয়ে দিলেন। কেন পোর্ট গুলোকে উড়িয়ে দিলেন? যদি বাইরে থেকে কেউ জাহাজ নিয়ে আসে তখন অতটা এয়ারবাস বা এরোপ্লেন ছিল না। তখন পুরোটাই ছিল নেভি। ঠিক আছে? তিনি পোর্ট গুলোকে উড়িয়ে দিলেন এই জন্যে যে যাতে করে সিএসএ ফরেন হেল্পটা না পায়। এরপরে ফরেন হেল্প বন্ধ হয়ে গেল। সিএসএ হেরে গেল। সিএসএ সারেন্ডার করল। আব্রাহাম লিঙ্কন জিতে গেলেন। কিন্তু আব্রাহাম লিঙ্কনকে ঘৃণা করতে শুরু করলো সাউথের লোকগুলো। যে গায়ের জোরে আমাদেরকে হারিয়ে দিলে, আমাদের দাবিটা বুঝলেন, আমাদের চাষ ব্যবস্থাটাকে তুমি শেষ করে দিলে। পারলে বুঝতে? এটা একটা রাগ তৈরি হলো। এই রাগটার কারণে আব্রাহাম লিঙ্কনকে খুন করে দিল। ঠিক আছে? মিস্টার বুথ, জন উইলকিস বুথ, আব্রাহাম লিঙ্কন নাটক দেখতে গেছিলেন তার স্ত্রীর সাথে। আব্রাহাম লিঙ্কন went to watch theater with his lady। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একদম সামনের থেকে এসে ডাইরেক্ট মাথাতে রিভলভার নিয়ে ডাইরেক্ট মাথাতে গুলি করে দিল আব্রাহাম লিঙ্কনের। আর যখনই আব্রাহাম লিঙ্কনের মাথায় গুলি লেগেছে, বুঝতে পারছো? ঝরঝর করে রক্ত পড়ছে। আমাদের কবি ইমোশনাল হয়ে গেছেন। বলছেন, "ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন।" আমার কবিতার ক্যাপ্টেন কে? আব্রাহাম লিঙ্কন। পারলে বুঝতে? এই কবিতার ফিয়ারফুল ট্রিপটা কি? এই কবিতার ফিয়ারফুল ট্রিপ হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার। এই কবিতার ফিয়ারফুল ট্রিপ হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার। কি বলছি বোঝা যাচ্ছে? এম আই ক্লিয়ার টু এভরিবডি? তাহলে এইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এইটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? যে আব্রাহাম লিঙ্কনকে এসে অ্যাসাসিনেট করে দিল। আব্রাহাম লিঙ্কনকে এসে অ্যাসাসিনেট করে দিল। এরপরে তোমাকে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুটাকে নিয়ে জানাই। আগে সব বলবো। কবে মেরেছিল, কে মেরেছিল, কটায় মেরেছিল সব জানাবো। তোমাকে কিচ্ছু টেনশন করতে হবে না সিস্টার। ইউ আর ইন সেফ হ্যান্ডস। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। এরপরে শুরু করব আমরা অ্যাসাসিনেশন। এখানে একটা প্রথম ওয়ার্ড শেখাবো প্রথমে। অ্যাসাসিনেশন। এই ওয়ার্ডটা শেখাবো। অ্যাসাসিনেশন। এটাকে মার্ডার বলবে না কেউ।
এটাকে মার্ডার বলবে না, কি বলবে? অ্যাসেসিনেশন, না গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা, এগুলো বড় বড় লোকদেরকে যে হত্যাগুলোকে অ্যাসেসিনেশন বলে। যেমন দ্য অ্যাসেসিনেশন অফ ম্যাডাম, ঠিক আছে, ম্যাডাম ইন্দিরা গান্ধী অন অক্টোবর 31, অ্যাসেসিনেশন অফ ম্যাডাম ইন্দিরা গান্ধী। পারলে বুঝতে? ঠিক আছে না, পলিটিক্যাল মানে সেরা সেরা মানুষদের, ঠিক আছে। তুমি অ্যাসাসিন যে কোনো দেখবে, হলিউডের ফিল্ম আছে অ্যাসাসিন, ঠিক আছে, যারা এরকম করে পুরো কেটে যাচ্ছে তাদেরকে অ্যাসাসিন বলে, ঠিক আছে। তুমি অ্যাসাসিনেশন মানে সিক্রেট মার্ডার বা গুপ্ত হত্যা বলে জানো, ঠিক আছে। তারিখটা হচ্ছে 14ই এপ্রিল, এপ্রিল 14, ঠিক আছে, 1865। কবে অ্যাসাসিনেশনটা হচ্ছে এগুলো সব মুখস্থ থাকবে, বুঝতে পারছো তো? এপ্রিল 14, 14ই এপ্রিল 1865, খেয়াল রাখবে। এপ্রিল 14, 1865, ঠিক আছে। প্লেস কোথায় খুনটা হয়েছিল, আমি খুনেই বলছি, ঠিক আছে। স্যার অ্যাব্রাহাম লিঙ্কন থিয়েটার দেখতে গেছিলেন, কোথায় থিয়েটার দেখতে গেছিলেন? ফোর্ডস থিয়েটার, ফোর্ডস থিয়েটারে তিনি গেছিলেন, ঠিক আছে। ফোর্ডস থিয়েটার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ঠিক আছে। এরপরে তোমাকে বলি কিলার বা অ্যাসাসিন, কিলার বা অ্যাসাসিন কে মেরেছিলেন? জন উইলকেস বুথ, জন উইলকেস বুথ। Am I clear to everybody? জন উইলকেস বুথ ওয়াজ দ্য অ্যাসাসিন। একটা রিভলভার নিয়ে এসেছিল এবং সে রিভলভার নিয়ে এসে অ্যাব্রাহাম লিঙ্কনকে একদম মাথাতে গুলি করে দেয়, অ্যাব্রাহাম লিঙ্কনকে মাথাতে গুলি করে দেয়। তুমি বলবে স্যার ইউএস প্রেসিডেন্ট ছিল, কিন্তু এ ঢুকলো কি করে? ইয়াস, এখানে তোমাকে জানাই, এই উইলকেস বুথ হচ্ছে এই থিয়েটারের একজন অভিনেতা, এ আগের থেকে প্ল্যান করে রেখেছিল। আর একটা প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্টের গায়ে হাত একটা মশা কামড়াতে পারবে না, ওদের এই সিকিউরিটি থাকে। ডোনাল্ড ট্রাম্পের প্লেনটা যখন আসে তখন বাঁ দিকে একটা প্লেন থাকে, ডান দিকে একটা প্লেন থাকে, মানে যদি কেউ, বুঝতে পারছো, মিসাইলেও কোনো টার্গেট করে না, অন্য একটা প্লেন সামনে চলে আসবে, এই প্লেনটাকে রেস্কিউ করবে, বুঝতে পারছো। এইরকম ভাবে চারদিকে চক্র, আকাশেও যখন উড়ে আসে তখন একটা চক্রবিহু থাকে। কোন একটা দেশ ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগে তার পুরো সিকিউরিটি প্রোটোকল 6 মাস আগে দেশটায় পৌঁছে যায়, বড় বড় জায়গায় তারা পুরো সিকিউরিটিটার কন্ট্রোল নিয়ে নেয়, তারপরে সে হয়তো 6 মাস পরে আসে। এই ধরনের সিকিউরিটি থাকে ইউএস প্রেসিডেন্টের। তবে সেই ইউএস প্রেসিডেন্টের কাছে পৌঁছে গেছে, বুঝতে লুফোলটা কি কারণ? লুফোলটা ছিল এই জায়গায়, না যে প্রোগ্রামটা দেখতে গেছে সেখানে তো গাদা পারফর্মার, সেই পারফর্মারদের মধ্যে একজন কিলার আছে। এই জন উইলকেস বুথ কে ছিলেন? হি ওয়াজ অ্যান আমেরিকান স্টেজ অ্যাক্টর, হি ওয়াজ অ্যান আমেরিকান স্টেজ অ্যাক্টর, আমেরিকান স্টেজ অ্যাক্টর। জিনিসগুলোকে জেনে নাও, উই লাভ টু টেল স্টোরিজ, উই লাভ টু শেয়ার দিস আইডিয়াস। জিনিসগুলোকে জেনে যাও, অজ্ঞ থাকা চলবে না, বোঝা গেছে? হি ওয়াজ অ্যান আমেরিকান স্টেজ অ্যাক্টর। এবং সবচেয়ে বড় ব্যাপার, ইনি হত্যাটা করলেন কেন? কেন হত্যা করলেন? হি ওয়াজ এ সাপোর্টার অফ কনফেডারেসি, হি ওয়াজ এ সাপোর্টার অফ কনফেডারেসি, একদমই তাই। হি ওয়াজ আ সাপোর্টার অফ কনফেডারেসি, হি ওয়াজ এ সাপোর্টার অফ কনফেডারেসি, ঠিক আছে। অ্যাব্রাহাম লিঙ্কন কোন নাটক দেখতে গেছিলেন এটাও জানিয়ে রাখি, সব জানাবো। অ্যাব্রাহাম লিঙ্কন যে নাটকটাকে দেখতে গেছিলেন ফোর্ডস থিয়েটারে, তো তিনি গেছিলেন, ঠিক আছে। নেম অফ দ্য প্লে, নেম অফ দ্য প্লে, তোমরা এগুলো কিন্তু ঠিকভাবে নোট নিয়ে নেবে পরবর্তী ক্ষেত্রে ফেয়ার যখন করবে পুরো ইতিহাসটা। নেম অফ দ্য প্লে, নেম অফ দ্য প্লে মানে কোন নাটকটা অ্যাব্রাহাম লিঙ্কন দেখতে গেছিলেন। অ্যাব্রাহাম লিঙ্কন যে নাটকটাকে দেখতে গেছিলেন সেই নাটকটার নাম হচ্ছে আওয়ার আমেরিকান কাজিন। কি নাম বললাম? আওয়ার আমেরিকান কাজিন। এই নাটকটাকে তিনি দেখতে গেছিলেন, পারলে বুঝতে? কবে? 14ই এপ্রিল। আচ্ছা ডেটটা বলেছি নিশ্চয়ই, তাহলে বলেছি তো? হ্যাঁ, তো ঠিক আছে, আর বলছি না বারবার একই কথা। 14 এপ্রিল 1865, এই দিনটাতে তিনি এই নাটকটা দেখতে গেছিলেন। নাটকটার নাম হচ্ছে আওয়ার আমেরিকান কাজিন। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে। মনে রাখবে সিঙ্গেল শট ড্যারিঞ্জার বলে এক ধরনের রিভলভার ছিল, ঠিক আছে। এরপরে লক্ষ্য করো এই কথাটা, যখন তিনি গুলিটা করছেন সামনের থেকে এরকম করে গুলিটা করছেন, ডাইরেক্ট এসে মাথায় দাপ করে লাগছে, পুরো মাথাটা ফেটে যাচ্ছে,
ঠিক আছে? তো তখন তিনি একটা কথা বলেছিলেন, এই জন উইলকেস বুথ, এই কথাটা লিখে রাখো। ঠিক আছে? SIC, সিক সেম্পার টাইরানিস। সিক সেম্পার টাইরানিস। এই ল্যাটিন কথাটা বলেছিলেন। এই ল্যাটিন কথাটা তিনি বলেছিলেন। এই ল্যাটিন কথাটার ইংরেজি মানে কি? এর মানে thus always to the tyrants. thus always to the tyrants মানে বিশ্বাসঘাতকের সাথে এমনই হয়। thus always to the tyrants বিশ্বাসঘাতকের সাথে এমনই হয়। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে উনি চলে যান। ওখান থেকে ওই বন্দুক দেখিয়ে ওখান থেকে পালিয়ে যান। আর সবাই চমকে যায় যে কেসটা কি হয়েছে। মনে রাখবে এ বিভিন্ন জায়গায় এদিক ওদিক লুকিয়ে বেড়াচ্ছিল। জন উইলকেস বুথকে ধরবেই আমেরিকা। কোনো ছাড় নেই। কোথায় পালিয়ে বাঁচবে? সুইসাইডে একমাত্র তার কাছে বাঁচার রাস্তা। ব্যাপারটা বুঝতে হবে? প্রেসিডেন্ট কে হত্যা করে দিয়েছে। মাটির ভিতরে লুকালে, মঙ্গল গ্রহে লুকালেও খুঁজে বার করে দেবে, ওদের যে ফোর্স আছে। কেসটা বোঝা গেছে? এ প্রায় ২ সপ্তাহ এদিক ওদিক করে, ঠিক আছে, মনে রাখবে তোমার লুকিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখছি আর পারবো না লুকাতে। এপ্রিল 26, ঠিক আছে, 1865 আর পালাতে না পেরে ও সারেন্ডার করলো। সারেন্ডার করা মানে ওখানে বিচার নাই, একদম শর্ট ডেড, গুলি করে মেরে দিল। পারলে বুঝতে? ও যখনই সারেন্ডার করেছিল তারপরে জন উইলকেস বুথ ওয়াজ শর্ট ডেড, ওকে গুলি করে মেরে দিল। তো এই এর প্রতি সিম্প্যাথি ফিল করতে লাগবে না যে একে গুলি করে মেরে দিল স্যার। এই আগেরটা বুঝো, এ কি ক্ষতিটা করেছিল। বুঝতে পারছো? স্লেভারিকে সমর্থন করা যায় না। অ্যাব্রাহাম লিঙ্কনের স্টেপে আমরা অ্যাটলিস্ট কোনো ভুল দেখতে পাই না। কেসটা বোঝা গেছে? কিন্তু তা সত্ত্বেও তাকে মার্ডার করে দিয়েছিল জন উইলকেস বুথ। তা সত্ত্বেও তাকে মার্ডার করে দিয়েছিল জন উইলকেস বুথ। এটা একটা পিওরলি পলিটিক্যাল পোয়েম। ইটস পিওরলি অ্যান্ড কমপ্লিটলি আ পলিটিক্যাল পোয়েম। ইট ইজ অ্যান এলিজি। তাহলে যদি বলে এই কবিতা কার মৃত্যুতে লেখা হয়েছিল, ইট ইজ অ্যান এলিজি রিটেন আফটার দ্য ডেথ অফ অ্যাব্রাহাম লিঙ্কন। ইটস অ্যান এলিজি written after the death of Abraham Lincoln. অ্যাব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পরে, ঠিক আছে, এই কবিতা লেখা হয়েছে। এই কবিতা খুব ইমোশনাল কবিতা। ইটস আ ভেরি ইমোশনাল পোয়েম, বয়েজ এন্ড গার্লস। আমাদের কবি তিনি কিন্তু পুরোপুরি ভাবে মানে somehow, you know what I say, accustomed, মানে somehow considered Abraham Lincoln like, a father figure. অ্যাব্রাহাম লিঙ্কনকে তিনি একজন ফাদার ফিগার হিসাবে তিনি কনসিডার করছেন। বোঝা গেছে? চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টু রিড। এই কবিতার শুরুতে কবি আমেরিকান প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনকে, এই কবিতার শুরুতে কবি আমেরিকান প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনকে কম্পেয়ার করছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। সরি, গল্প নয়। অ্যাব্রাহাম লিঙ্কনকে কম্পেয়ার করছেন জাহাজের ক্যাপ্টেনের সাথে। আমেরিকাকে তুলনা করছেন জাহাজের সাথে। আমেরিকান সিভিল ওয়ারকে তুলনা করছেন উত্তাল সমুদ্রে যাত্রার সাথে। আমি শুনতে পেলাম না কথাগুলো। অ্যাব্রাহাম লিঙ্কনকে তুলনা করছেন কার সাথে? একসাথে, ক্যাপ্টেন অফ দ্য সি। অ্যাব্রাহাম লিঙ্কনকে কার সাথে তুলনা করা হচ্ছে? ক্যাপ্টেন অফ দ্য সি। ঠিক আছে? আমেরিকা মানে দেশটা কার সাথে? এক মিনিট, আমেরিকা জাহাজ যদি হয়, জাহাজে ক্যাপ্টেন থাকে, দেশে প্রেসিডেন্ট থাকে, সাধারণ জিনিস কেন বুঝছো না? তাহলে অ্যাব্রাহাম লিঙ্কন যদি ক্যাপ্টেন অফ দ্য শিপ হন, তাহলে শিপটার নাম আমেরিকা। ঠিক আছে? তাহলে সমুদ্রটার নাম কি? আমেরিকান সিভিল ওয়ার। একটা জিনিসকে বোঝো, এই কবিতা পড়ার আগে সমুদ্রে যখন প্রচন্ড রকম ঢেউ ওঠে, এক্সকিউজ মি, সমুদ্রে যখন প্রচন্ড রকম ঢেউ ওঠে,
During the time of the extreme turbulence of the ocean, the success of the ship lies in its capacity of reaching to the harbor. Yes or no? Now a ship can reach to the harbor if the ship can reach to the harbor if the captain can lead the ship in a proper way. If the captain lacks quality, if the captain is not efficient, the ship cannot reach to the destination. So if the ship can reach to the destination, the entire credit goes to the shoulder of the captain. Yes or no? A nation in the same way, boys and girls, a nation in the same way goes through multiple problems, disasters, and disturbances. Civil war, external threats, internal problem, communal violences. There are multiple problems that occasionally take place in a country. Yes or no? Now, a country can reach to its peaceful destination. And who can take a country to its peaceful destination? Only the leader of the country. In the case of America, the president of America. Because we are reading American literature. এই পেপারে যা কিছু পড়বো শুধু আমেরিকাকে নিয়ে পড়বো। In this poem, মানে শুধু not only in this poem, in this entire paper, এই পুরো পেপারটা it's all about American history, American culture, American society, বুঝতে পারছো? আমেরিকান ইতিহাস অনেকটা আমরা জানবো। এই পুরো যতগুলো টপিক আছে, এর পরের টপিক যখন প্যাসেজ টু ইন্ডিয়া পড়াবো তাতেও আমেরিকান টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানতে পারবে। প্রত্যেকটা টপিকে আমরা আমেরিকান ইতিহাস এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে জানতে পারবো। উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টু রিড। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ইটস a direct address to the captain of the ship. কোশ্চেন যদি দেয়, হু ইজ দ্য ক্যাপ্টেন? অ্যাব্রাহাম লিঙ্কন। এক্স্যাক্টলি, অ্যাব্রাহাম লিঙ্কন। খাতায় লিখে রাখবে, অ্যাব্রাহাম লিঙ্কন। অ্যাব্রাহাম লিঙ্কন, তাকে আমরা কি বলতে পারবো? এক্স্যাক্টলি, তাকে আমরা বলতে পারবো that তিনি হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। ক্যাপ্টেন অফ দ্য শিপ, ঠিক আছে? এরপরে তুমি জেনে রাখো, আব্রাহাম লিঙ্কন হচ্ছেন আমেরিকার কততম রাষ্ট্রপতি? হি ইজ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। এই তথ্যটাও জেনে রাখো, জাস্ট নিচে লিখে রাখবে, ঠিক আছে? স্টার দিয়ে ক্লিয়ারলি লিখে রাখবে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16তম 16th president of the United States. আরেকবার, আব্রাহাম, he was the 16th, এটা খেয়াল রাখবে, 16তম 16th president of the United States, ঠিক আছে? এনার টার্ম কতদিন ছিল? টার্ম মানে রাষ্ট্রপতিত্ব কতদিন ছিল? হয়তো অনেক দিন থাকতো, কিন্তু তাকে হত্যা করে দেওয়া হয়েছিল, তাই 1861 থেকে 1865 এটা হচ্ছে তার টেনিওর। এটাকে কি বলে? টার্ম বা টেনিওর। আরেকটা ওয়ার্ড শেখালাম, কি বলো? টেনিওর। টেনিওর, যাকে আমরা লোকাল বাংলায় কি বলি, লোকাল ইংলিশে ডিউরেশন। ডিউরেশন, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? টেনিওর বলবো। সো অ্যাব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এবং তার টার্ম ছিল 1861 থেকে 1865, এটা ছিল তার টেনিওর। চলো, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, কবি ক্যাপ্টেন অফ দ্য শিপকে ক্যাপ্টেন অফ হিজ লাইফ বলছেন। তিনি বলছেন, অ্যাব্রাহাম লিঙ্কন, ইউ আর নট অনলি দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, ইউ আর মাই নেতা, ইউ আর মাই লিডার, ঠিক আছে? এরপর তখনকার দিনের রাষ্ট্র নেতারা, নেতাজি তিনিও তো একজন রাজনীতিবিদই ছিলেন, হি ওয়াজ অলসো এ পলিটিশিয়ান, সো অলসো গান্ধীজি, বাট তারা আমাদের কাছে আইকন, কারণ তারা গিভ আপ করেছেন নিজেদের সমস্ত কিছু অনলি ফর দ্য সেক অফ কান্ট্রি। এস অর নো? অ্যাব্রাহাম লিঙ্কনও ওই ক্যাটাগরিতেই পড়ে। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। আগে রাজনীতি মানে সেবা ছিল, এখন রাজনীতি পেশা হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? সেবা আর পেশার মধ্যে তফাৎ আছে। তাহলে ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। এখানে ডান কথাটা মানে লেখো কমপ্লিটেড। আমি আবার বলছি, ডান ওয়ার্ডটার মানে কি বলো বাবা? কমপ্লিটেড। বলছে আমাদের ফিয়ারফুল ট্রিপটা শেষ হয়ে গেছে। এখানে যদি কোশ্চেন দেয় যে ফিয়ারফুল ট্রিপ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এক্স্যাক্টলি, এখানে ফিয়ারফুল ট্রিপ বলতে বোঝানো হচ্ছে, দেখো দুটো মানে, একদিকে ট্রিপ অফ দ্য
শিপ, জাহাজের ট্রিপ, থ্রু স্টর্মি ওয়েদার, তাই তো? কেন ট্রিপ বলেছে? ট্রিপ মানে কি? ট্রিপ মানে ট্যুর, ট্রিপ মানে জার্নি। তাহলে ফিয়ারফুল ট্রিপ বলার কারণ কি বললাম? ট্রিপ অফ দ্য শিপ থ্রু স্টর্মি ওয়েদার, প্রচন্ড ঝোড়ো বাতাস বা ঝোড়ো আবহাওয়ার মধ্য দিয়ে জাহাজ এগিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলতে পারবো? এই কারণের জন্য এই ট্রিপটাকে আমরা ফিয়ারফুল বলতে পারবো। আর দ্বিতীয় কারণ, ফিয়ারফুল ট্রিপের সেকেন্ড এক্সপ্লেনেশন কি? হোয়াট ইজ দ্য সেকেন্ড এক্সপ্লেনেশন? এক্স্যাক্টলি, politically, comma, the fearful trip refers to, politically, the fearful trip refers to আমেরিকান সিভিল ওয়ার। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা আমেরিকান সিভিল ওয়ার বলতে পারবো, 1861 থেকে 1865 এই টাইমটাকে। ক্লিয়ার? তাহলে দুটো সাইমultaneous এন্ড প্যারালালি দুটো মানে তোমাদের সামনে আসছে। একটা দিকে ফিয়ারফুল ট্রিপ মানে আমরা জানতে পারলাম যে জাহাজটা জার্নি করে যাচ্ছে সমুদ্রের বুকে উত্তাল অবস্থার মধ্য দিয়ে। আবার পলিটিক্যালি এই ফিয়ারফুল ট্রিপটাকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো? বলো, দ্য ক্রাইসিস, ঠিক আছে, দ্য আমেরিকান সিভিল ওয়ার দ্যাট টুক দ্য লাইভস অফ মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এতে। বলছে আমাদের ফিয়ারফুল ট্রিপটা শেষ হয়ে গেছে। দ্য শিপ মানে এক্স্যাক্টলি, যদি কোয়েশ্চেন দেয় হোয়াট ইজ দ্য শিপ রেফার্ড টু হিয়ার, তাহলে বলবে হিয়ার শিপ রেফার্স টু দ্য কান্ট্রি আমেরিকা। এখানে শিপ বলতে আমেরিকাকে বোঝানো হয়েছে, আরো ভালো বাংলায় ইউএসএ কে বোঝানো হচ্ছে। ওয়ার্ড নোট গুলো পারফেক্টলি ভাবে নেবে। The ship has weathered, এই weathered কথাটা মানে লিখো tolerated। আরেকবার, weathered ওয়ার্ডটার মানে কি বললাম? weathered কথাটা মানে হচ্ছে tolerated, লিখো survived through storm, survived through storm, STORM। এই জাহাজটা সহ্য করেছে, কোনগুলোকে সহ্য করেছে? এভরি র্যাক। এই র্যাক কথাটা মানে লেখো এভরি স্টর্ম, স্টর্ম মানে দুর্যোগ। আমি শুনতে পাচ্ছি না। এই জাহাজটা সহ্য করেছে প্রত্যেকটা দুর্যোগকে, এই জাহাজটা সহ্য করেছে প্রত্যেকটা দুর্যোগকে, অর্থাৎ বিভিন্ন ধরনের দুর্যোগ তৈরি হয়েছে আর এই জাহাজটা প্রত্যেকটা দুর্যোগকে সহ্য করেছে। The ship is able to tolerate every kind of storm। এরপরে লক্ষ্য করো, the prize we sought is one। এই কথাটা ওন নয়, ওন তো OWN, এটা ওয়ান WON হয়েছে। তাহলে the prize we sought মানে we searched, অর্থাৎ যে প্রাইজটাকে আমরা খুঁজছিলাম অবশেষে আমরা সেই প্রাইজটাকে জিতেছি। অর্থাৎ যে গোলটাকে আমরা জিতছিলাম সেই গোলটাকে অবশেষে আমরা জিতেছি। কোশ্চেন দিতে পারে প্রাইজ কোনটা, সব শর্ট কোশ্চেনে দেওয়া আছে। ক্লাসের শেষে এসে কেউ কপিটা নিয়ে যাবে, ঠিক আছে, তাতে সব কোশ্চেন দেওয়া রয়েছে। জাস্ট এখন জেনে যাও এখানে প্রাইজ মানে কি। না, প্রাইজ মানে কেন সার্চ হতে যাবে? প্রাইজ মানে তো, হ্যাঁ, শর্ট মানে সার্চ, সিক থেকে শর্ট, থেকে শর্ট, সিক শর্ট, শর্ট সিক মানে খোঁজা, ঠিক আছে। তো প্রাইজ মানে কি? প্রাইজ বলতে এক কথায় বলবে দ্য পিসফুল কন্ডিশন অফ দ্য স্টেট অফ আমেরিকা, অফ দ্য স্টেট অফ আমেরিকা। ইয়েস অর নো? আজকে একটা দেশে যদি কন্টিনিউয়াসলি যুদ্ধ চলে, বুঝতে পারছো, পাশের শহরে মিসাইল পড়ছে, ওখানে 100 জন মারা যাচ্ছে, সেখানে 50 জন মারা যাচ্ছে, এটা চলতে পারে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজ 4.5-5 বছর হলো, ইউক্রেনের বড় বড় শহরে কারেন্ট নেই, ইলেকট্রিক নেই, ইন্টারনেট নেই, মেডিকেল ব্যবস্থা নেই, বড় বড় হসপিটাল গুলো ভেঙে দিয়েছে, মেডিসিন সেক্টর বলে কিছু নেই, যার রোগ হচ্ছে সে এমনিতেই মরে যাচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তখন একটা দেশ কি চাইবে? যে যা হচ্ছে হোক, জমি যা নেওয়ার নাও, আমার দেশটাতে শান্তি চায়। শান্তির সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না, জানো তো। তাহলে দীর্ঘদিন জুড়ে নর্থ আর সাউথের ঝামেলা চলছে। 1861 থেকে 65, 5টা বছর, শয়ে শয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, হ্যাঁ কি না?
একটা অ্যাটমসফিয়ার অফ আনরেস্ট, কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো পজিটিভিটি নেই, কোনো প্রোগ্রেস নেই, কোনো দোকান নেই, কোনো ব্যবসা নেই, শুধু সবার হাতে তরোয়াল আর রক্ত, নাকি কি না? এইটা তো দেশের শান্তিবাদী মানুষরা চাইবে না। যুদ্ধ ভালো কোথায়? সিনেমায়। ব্যাপারটা বুঝতে পারছি? যুদ্ধ যখন হয়, যে সমস্ত মায়ের ছেলেরা আর্মিতে চাকরি করে তাদের মনের উপর দিয়ে কি যায়, সেই ফ্যামিলিটাকে তুমি জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যুদ্ধ কোনোদিন কোনো একটা অ্যাচিভমেন্ট হতে পারে না। এটা একটা রোমান্টিক লাই। তাহলে জিনিসটাকে বুঝো। বলছে যে প্রাইজটা আমরা খুঁজেছিলাম অবশেষে তো আমরা পেয়েছি। তাহলে প্রাইজটা যদি তুমি সমুদ্রের দিক থেকে বলো, জাহাজের দিক থেকে বলো, তাহলে জাহাজের প্যাসেঞ্জার হিসাবে জাহাজের লোকগুলো কি চেয়েছিল? যখন জাহাজটা, ঠিক আছে, মাঝ সমুদ্রে ঢেউয়ে কাঁপছে, সবাই কি ভাবছে? এই গেলাম, এই গেলাম। উড়োজাহাজে চেপেছো, ডিউ টু দ্য টার্বুলেন্স উড়োজাহাজ যখন কাঁপতে থাকে, তখন প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় কাজ করে, এই গেলাম, এই গেলাম, ইয়েস অর নো? তাহলে সেরকম কি তখন প্রত্যেকের দেবতাকে ডাকে কি জন্যে? যে করে হোক যে কোনো এয়ারপোর্টে নামিয়ে দাও। এক্সকিউজ মি। বলছে যে প্রাইজ আমরা খুঁজছিলাম অবশেষে আমরা সেই প্রাইজ জিতেছি। আমরা কোন প্রাইজ খুঁজছিলাম? আমেরিকার সেফটি, আমরা খুঁজছিলাম আমেরিকার সিকিউরিটি, আমরা খুঁজছিলাম আমেরিকার পিস, আমরা খুঁজছিলাম আমেরিকার হারমোনি। দ্য পিস অফ আমেরিকা, দ্য হ্যাপিনেস অফ আমেরিকা, দ্য হারমোনি অফ আমেরিকা, যেটা দীর্ঘদিন জুড়ে আমাদের হাতের বাইরে ছিল, আমাদের হাতের নাগালের বাইরে ছিল। অবশেষে আমরা সেই প্রাইজটা জিতে নিয়েছি। এক্সকিউজ মি, বোঝা যাচ্ছে তো? তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই জাহাজ সমস্ত কিছুকে সহ্য করেছে, অবশেষে এই জাহাজ পেয়ে গেছে, এই জাহাজ জিতে নিয়েছে কোনটাকে? ওই প্রাইজটাকে। পরের লাইন, দ্য পোর্ট ইজ নিয়ার। পোর্ট মানে পোতাশ্রয়, এর মানে দ্য হারবার। পোর্ট মানে পোতাশ্রয়, বাংলাতে দ্য হারবার। ঠিক আছে? দ্য বেলস আই হিয়ার, ঘুরিয়ে পড়ো, আই ক্যান হিয়ার দ্য বেলস। ঠিক আছে, আই ক্যান হিয়ার দ্য বেলস। বেলস মানে বলবে দ্য বেলস আর রিঙ্গিং টু কনগ্রাচুলেট আব্রাহাম লিঙ্কন। কি বললাম? The bells are ringing to congratulate Abraham Lincoln because of his dynamic leadership. কি কথাটা বললাম? Because of his dynamic leadership, America has been able to reach to its peaceful place. America has been able to restore its peaceful condition. So the credit goes to the dynamic leader. So all the people who are standing on the sea beach, on the harbor, on the port, all of them are together, or all of them are collectively ringing the bells to congratulate their leader. ঠিক আছে? সবাই কি করছে? সবাই বেল রিং করছে। কি জন্যে বেল রিং করছে? তারা তাদের লিডারকে কনগ্রাচুলেট করছে। এই ওয়ার্ডটা দেখো, অল পিপল আর এক্সাল্টিং। এক্সাল্টিং মানে দে বিকাম এক্সট্রিমলি হ্যাপি। আমরা কি বলতে পারবো? দে বিকাম এক্সট্রিমলি হ্যাপি। All the common American citizens, all the common American citizens, they have started to express their happiness. They are extremely happy. They are tremendously happy. They are excessively happy because at the end of a day, they got what they never dreamed of. They thought that America would probably go through more pain and more torment and more fragmentations. But ultimately, this leader has done the job. America is united. Yes or no? The civil war is over, and the people, they probably get the chance to see the days of happiness, as if the seven colors of rainbow have surrounded America. Everybody is happy. Everybody is happy. এরপর লাইন, while follow eyes, আমি বলছি ঘুরিয়ে পড়ো, the eyes follow। ঠিক আছে, follow eyes না করে the eyes follow। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছে? সবার চোখটা দেখছে কাকে? the steady kill। সবার চোখটা কাকে দেখছে? সবার চোখটা দেখছে steady kill কে। what is kill? লেখো, a kill is the part of, kill is the part of the ship। ঠিক আছে, জাহাজের যে সামনের অংশটা থাকে, সেই সামনের অংশটাকে, ঠিক আছে, কিল বলে। আমি একটা ছবি দেখাচ্ছি। লেট মি শো ইউ অ্যান ইমেজ, ইউ ক্যান বেটার আন্ডারস্টুড কিল কাকে বলে। দিস আর দ্য ইমেজেস অফ কিল। এই ছবিটাকে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে। জাস্ট আ সেকেন্ড, এভরিবডি ক্যান সি ইট। দেখো, দিস ইজ কল্ড দ্য কিল অফ দ্য শিপ, দ্য ফ্রন্ট অফ দ্য শিপ। এই যে জাহাজের সামনেরটা,
বিরাট লম্বা জাহাজ তো, ঠিক আছে। এই পুরো সামনের অংশটা, এটা লালটা ব্লুটা বলে কিছু নেই, ব্যাপারটা বুঝতে পারছো? এই অংশটা এটা পুরো আয়রন বেল্ট, এটা পুরো আয়রন বেল্ট। যদি কোনো জাহাজ হিমবাহক অন্য কিছু সামনে চলে আসে, এর পুরো ভেঙে গুড়িয়ে দেবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই যে সামনের অংশটা, এটাকে বলা হচ্ছে কিল। আরো বেটার করে বুঝো, এই অংশটাকে বলা হচ্ছে কিল। দিস ইজ দ্য প্লেস দ্যাট ইজ কল্ড টু বি কিল। এখানে যতগুলো ব্লু করে ছবি আছে, এই প্রত্যেকটা হচ্ছে কিল। নিচের অংশটা, এগুলো হচ্ছে কিল। তাহলে যত জাহাজটা সামনের দিকে আসছে, ঠিক আছে, যত জাহাজটা সামনের দিকে আসছে, তত সবাই কি দেখতে পাচ্ছে? এভরিওয়ান ক্যান সি দ্য কিল অফ দ্য শিপ। এভরিওয়ান ক্যান সি দ্য কিল অফ দ্য শিপ। অর্থাৎ এই জাহাজের সামনের অংশটাকে দেখতে পাচ্ছে, ইজ দ্য পার্ট অফ দ্য শিপ। তার মানে এখানে কিল বলতে দ্য শিপ, এখানে কিল বলতে কাকে বোঝানো হচ্ছে? জাহাজটাকে বোঝানো হচ্ছে। তার মানে সবাই দেখছে কোনটাকে? জাহাজটাকে। দ্য ভেসেল, ভেসেল মানে দ্য শিপ। এখানে ভেসেল ওয়ার্ডের মানে কি? হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড ভেসেল? দ্য ওয়ার্ড ভেসেল মিন্স শিপ। ঠিক আছে, সবাই জাহাজটাকে দেখছে। এই জাহাজটাকে এখানে বোঝানোর জন্য দুটো ওয়ার্ড কি ইউজ করা হচ্ছে। একটা ওয়ার্ডের নাম গ্রিম, আরেকটা ওয়ার্ডের নাম ডেয়ারিং। ঠিক আছে, দুটো ওয়ার্ড কে ইউজ করা হচ্ছে। একটার নাম হচ্ছে গ্রিম, আরেকটার নাম হচ্ছে ডেয়ারিং। একটার নাম হচ্ছে গ্রিম, আরেকটার নাম হচ্ছে ডেয়ারিং। এই গ্রিম এবং ডেয়ারিং কথাটা মানে কি? দেখো, ব্রেভ অ্যান্ড কারেজিয়াস। কি বললাম বলো? ব্রেভ অ্যান্ড কারেজিয়াস। ওয়ান্স মোর, গ্রিম অ্যান্ড ডেয়ারিং মানে ব্রেভ অ্যান্ড কারেজিয়াস। ওয়ান্স মোর, গ্রিম অ্যান্ড ডেয়ারিং মানে ব্রেভ অ্যান্ড কারেজিয়াস। তাহলে পিপল কি দেখতে পাচ্ছে বলো? দ্য কমন পিপল, দ্য কমন পিপল কি দেখতে পাচ্ছে বলো? ক্যান ওয়াচ, তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। এখানে পিপল মানে দ্য আমেরিকান সিটিজেন। দ্য আমেরিকান পিপল ক্যান ওয়াচ দ্য শিপস, the ship's strong and steady movement, strong and steady movement. পারা বুঝতে? The common people can watch the ship's strong and steady movement. ঠিক আছে, অর্থাৎ এই জাহাজটা স্ট্রংলি এগিয়ে আসছে। এই জাহাজটা স্ট্রংলি এগিয়ে আসছে মানে কি? ইমপ্লয়েড মিনিংটা কি বলো? The nation bravely survived the war, survived the war. Yes or no? আরে জাহাজটা বুক উঁচু করে কেন আসতে পারছে? কারণ যে ঢেউ উঠেছিল সেই ঢেউয়ের সামনে ও মাথা নত করেনি। ঠিক একই রকম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে নেশন আছে, দ্য নেশন ব্রেভলি সার্ভাইভ দ্য ওয়ার। আমি শুনতে পাচ্ছি না? দ্য নেশন ব্রেভলি সার্ভাইভ দ্য ওয়ার। ঠিক আছে, এর পরের লাইন দেখো, বাট ও হার্ট, হার্ট, হার্ট। ঠিক আছে, বাট ও হার্ট, 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 এই যে কথাটা বারবার বললো, there is a shift in the tone of the poem. What I say? There is a shift in the tone of the poem. The poem was about the journey of the ship, but now the poet has become emotional. The poet has become emotional. The poet has started to say, oh my God, what happened? Oh heart, oh heart, oh heart. Oh my God, I can see the bleeding drops of red. এখানে red মানে blood. What is meant by the word red? So drops of red মানে drops of blood. Sorry, once more. Drops of red means drops of blood. তার মানে একটা জিনিসকে তুমি বোঝার চেষ্টা করো যে আজকের ডেটে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে, যে আজকের ডেটে জাহাজটা যখন সে তার ডেস্টিনেশনে পৌঁছে গেল, বুঝতে পারছো? জাহাজটা যখন ডেস্টিনেশনে পৌঁছে গেল, সমস্ত উত্তাল সমুদ্রকে ব্যর্থ করে জাহাজ যখন পৌঁছে গেল, জাহাজ তার নিজের ডেস্টিনেশনে পৌঁছে গেছে, তখন জাহাজটাকে যিনি চালিয়েছেন, যাকে আমরা বলবো ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার ডেড বডিটা পড়ে রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? উই ক্যান ফাইন্ড দ্য ফলেন ডেড বডি অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমার সাথে, উই ক্যান ফাইন্ড দ্য ফলেন ডেড বডি অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তুমি যদি বলে যে স্যার তাহলে হার্ট ওয়ার্ডটা কেন রিপিট করেছেন কবি 3 বার? ইয়েস অর নো? তোমার মনের মধ্যে কোশ্চেন হবে। বাট ও হার্ট, 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 এই হার্ট ওয়ার্ডটা কবার রিপিটেশন আছে?
এটাকে বলবে থ্রাইস রিপিটিশন। আরেকবার বাবা, থ্রাইস রিপিটেশন, শুনতে পাচ্ছি না? থ্রাইস রিপিটেশন, এটা তিনবার রিপিটেশন আছে। এই তিনবার রিপিটেশনটা কোনটাকে প্রমাণ করছে? এটা প্রমাণ করছে দ্য ডিপ ইমোশনাল পেন। বলো, দ্য ডিপ ইমোশনাল পেন অফ দ্য স্পিকার। শুনতে পাচ্ছি না? দ্য ডিপ ইমোশনাল পেন অফ দ্য স্পিকার। সো হার্ট ওয়ার্ডটা কবার রিপিটেড হচ্ছে? The word heart is repeated how many times? The word heart is repeated thrice. Once more, the word heart is repeated thrice. And the repetition of the word heart 3 times, it indicates what? The deep emotional pain of the speaker. Once more, the deep emotional pain of the speaker. But oh, heart, heart, heart. So the speaker feels deep emotional pain. তার মধ্যে প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে। তিনি বললেন, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি লাল রক্ত ঝরঝর করে পড়ছে। তারপর আমি দেখলাম জাহাজ তো পৌঁছে গেল, কিন্তু জাহাজের পাটাতনে ডেক। ডেক মানে জাহাজের পাটাতন বাংলায়। কোন বাংলাতে তুমি জিনিসগুলোকে জানো, কিন্তু ওয়ার্ড মিনিং গুলোকে কি লিখবে? ডেক মানে বলবে দ্য প্ল্যাটফর্ম, আপার পার্ট অফ দ্য শিপ, আপার পার্ট অফ দ্য শিপ। আরেকবার, দ্য প্ল্যাটফর্ম অন দ্য আপার পার্ট অফ দ্য শিপ। ছবি তুলতে হবে না বোন। কেন বলছি? এটার পুরো রেকর্ডিংটা রয়েছে না, তুমি বাড়িতে যে আরামে এগুলো আরেকবার পড়ে নিতে পারো। না, আমি বুঝতে পারছি তোমার সমস্যা আছে চোখে। লাইটটা জ্বেলে দিলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? লাইটটা জ্বেলে দিলে আরো আবছা লাগবে। এটা হচ্ছে পুরো ডার্ক রুমের, ঠিক আছে? আচ্ছা, আমি কি বললাম বলো তো? যে কোনো অসুবিধা হবে না। ইফ ইউ আর নট এবল টু সি ইট ক্লিয়ারলি রাইট নাও, দেন ডোন্ট গেট ওয়ারিড। দিস ক্লাস উইল বি আপলোডেড উইদিন 40 মিনিটস আফটার দ্য এন্ড অফ দ্য ক্লাস। ঠিক আছে? 40 থেকে 50 মিনিটের মধ্যে এটা আপলোড হয়ে যাবে, এবং তারপরে তুমি চাইলে ঘরে এটাকে লাইফ টাইম দেখতে পারবে। বুঝে যাচ্ছে? দেয়ার ইউ ক্যান চেক এভরি ওয়ার্ড, এভরি সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, এভরিথিং। ঠিক আছে? আচ্ছা, ডেক, হোয়াট ইজ মিন্ট বাই ডেক? দ্য প্ল্যাটফর্ম অন দ্য আপার পার্ট অফ দ্য। আরে জাহাজের পাটাতন বুঝবে। জাহাজের উপরটা দেখেছো? নৌকার যেখানে তোমরা মুকুটমণিপুরের উপরে বসে বসে যাও, ঠিক আছে? ওই যে পাটা দিয়ে বানানো জায়গাটা যাতে লোক বসে। জাহাজের এখানে পার্টি হয়, বার্থডে হয়, এখানে গান হয়, নাচ হয়। হিন্দি সিনেমায় তো আমরা দেখি তো। ব্যাপারটা বুঝতে পারছি তো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওই আর কি, জাহাজে এরপরে মিডিল না আপার পার্ট ওরকম ব্যাপারটা নয়। জাহাজের পুরোটাই এরকম একটা পাটাতন থাকে। কেসটা বোঝা যাচ্ছে? ঠিক আছে? পুরোটাই এরকম করে পাটাতন থাকে, ওটাকে ডেক বলে, যার উপর সমস্ত রেস্তোরাঁ থেকে শুরু করে সব হয়। জাহাজ ভাবা যাবে না। জাহাজের ভিতরে ক্রিকেট স্টেডিয়াম থাকে, জাহাজের ভিতরে শপিং মল থাকে। কেসটা বোঝা যাচ্ছে? আমি তোমার ভিডিও পাঠাবো, তুমি দেখবে জাহাজ কি জিনিস। জাহাজ নিয়ে আমাদের কোনো আইডিয়া খেলবে না, ঠিক আছে? তাহলে যেখানে উপরে সবাই মিলে বসে, দ্যাটস কল্ড, ঠিক আছে, আর ডেক। আমি সেই ডেকের উপর, ওই পাটাতনের উপর কি দেখতে পেলাম? আমার ক্যাপ্টেনের শরীরটা পড়ে রয়েছে। আমি দেখতে পেলাম মাই ক্যাপ্টেন ইজ ফলেন কোল্ড, মাই ক্যাপ্টেন ইজ ফলেন ডেড। ঠিক আছে? তার মানে এক কথায় বলবে দ্য ক্যাপ্টেন লাইজ অন দ্য ডেক অফ দ্য শিপ। আমার সাথে, দ্য ক্যাপ্টেন লাইজ অন দ্য ডেক অফ দ্য শিপ। ইট ইজ ক্লিয়ারলি রেফারেন্স টু দ্য অ্যাসাসিনেশন অফ আব্রাহাম লিঙ্কন। এগুলো নিয়ে আমি বারবার একই কথা বলবো না। ওই যে তথ্যগুলো পড়েছো, এপ্রিল 14, 1865 ফোর্ডস থিয়েটার, আওয়ার আমেরিকান কাজিন নাটক দেখতে গেছিলেন। জন উইলকেস বুথ দ্য স্টেজ অ্যাক্টর, তাকে গুলি করেন, তার ডেড বডিটা পড়ে থাকে থিয়েটারে। তার মৃত্যুটাকে কম্পেয়ার করা হয়েছে ক্যাপ্টেনের মৃত্যুর সাথে। এই জন্য আগে ইতিহাসটা বলে দিয়েছি, যাতে করে এই এক একটা লাইনে আর নতুন করে তার মৃত্যুর কারণ আমাকে না বোঝাতে হয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে হু ইজ দ্য ক্যাপ্টেন? এই ক্যাপ্টেন, হি ইজ নট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। আরেকবার বলে রাখছি, শুধু প্রেসিডেন্ট কেউ বলবে না, বলবে 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ, ব্র্যাকেটে 1861 থেকে 1865। এবং সর্বোপরি কি জানো তো? ভালো টাইমে একটা দেশকে লিড করা আর ওয়ার্স এন্ড টার্বিউলেন্ট টাইমে একটা দেশকে লিড করা, দুটার মধ্যে একটা তফাৎ আছে। তোমরা বুঝতেই পারছো, যে টাইমটায় আব্রাহাম লিঙ্কনের টেনিউর ছিল, এক্সকিউজ মি, যে টাইমটায় আব্রাহাম লিঙ্কনের টেনিউর ছিল 1861 থেকে 65, এই টাইমটাই তো হচ্ছে দ্য ওয়ার্স্ট ফেজ ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা। আমেরিকার ইতিহাসে এর থেকে ওয়ার্স্ট ফেজ আর কোথায় আছে? আমাকে বলো প্লিজ, টেল মি।
আর কি আছে অন্য কোনো ওয়ার্স ফেজ এটার থেকে 1861-65 এই টাইমটার থেকে আর ওয়ার্স ফেজ কোথাও আছে? কোথাও নাই। Am I clear or not? তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো। এই টাইমের নেতা ছিলেন, এই টাইমে দেশটাকে তিনি প্রপার জায়গার মধ্যে পৌঁছে দিয়েছেন। and there lies the greatness of American president, American 16th president of America, Abraham Lincoln. আজকে জাহাজ পৌঁছে গেছে। কষ্টটা কোন জায়গায় বুঝতে পারছো? যুবরাজ সিং ওয়ার্ল্ড কাপটা ধোনির হাতে গিফট করলো। যুবরাজ সিং ধোনির হাতে ওয়ার্ল্ড কাপ দিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো। ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাকে বলে? পুরো সিরিজ জুড়ে যে ভালো খেলে। এবং তারপরে কি হলো? আমরা জানতে পারলাম পরবর্তী ক্ষেত্রে এই ম্যাচগুলো হওয়ার সময় বমি হচ্ছিল। ম্যাচগুলো হওয়ার সময় পেটে যন্ত্রণা হচ্ছিল। পরবর্তী ওয়ার্ল্ড কাপের পরে ট্রিটমেন্টের জন্য ঘরের লোক যখন নিয়ে গেল, তখন দেখলো লাংস ক্যান্সার ধরা পড়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? এবং তারপরে ওই যে কেমোর উপর দিয়ে তার যাওয়া, তারপরে শরীরের যে ট্রান্সফরমেশন, তারপর থেকে আর সেই গেমটা হলো না। ব্যাপারটা বুঝতে পারছি? আর সেইভাবে ফিরে আসতে পারলেন না। কিন্তু একটা জিনিসকে হি ইজ ডুইং ওয়েল রাইট নাও, হিজ health is God and we pray to God that may he live long. But that is another point. What I mean to say is that there are some heroes who sacrifice their everything for their country. Abraham Lincoln falls into that category. ঠিক আছে? বলছে আজকে জাহাজটা পৌঁছে গেল, ক্যাপ্টেন জাহাজটাকে তোমার ডেকে পৌঁছে দিলেন। কিন্তু ডেকে যখন জাহাজটা পৌঁছে গেছে, আমরা দেখলাম পাটাতনের উপরে ক্যাপ্টেন অফ দ্য শিপের যে ডেড বডি, নিথর ডেড বডি পড়ে রয়েছে, রক্তস্নাত ডেড বডি পড়ে রয়েছে। এবং কবি ইমোশনাল হয়ে বললেন, মাই ক্যাপ্টেন ইজ ফলেন কোল্ড, মাই ক্যাপ্টেন ইজ ফলেন ডেড, মাই ক্যাপ্টেন ইজ ফলেন কোল্ড, মাই ক্যাপ্টেন ইজ ফলেন ডেড। এই লাইনগুলো মুখস্থ করবে। লং কোয়েশ্চেন এই লাইনগুলো তুলবে, তবে না পরীক্ষক ইমপ্রেসড হবে। দ্য ক্যাপ্টেন ইজ ফলেন কোল্ড, দ্য ক্যাপ্টেন ইজ ফলেন ডেড। এক্স্যাক্টলি এখানে ক্যাপ্টেনটা আগের লাইনে বলা রয়েছে, এখানে ঠিক আছে দুটো বাক্য বলা নেই, একটাই বলা রয়েছে, বাট আমরা এটাকে দুটো বাক্য করছি। চলো পরের স্ট্যাঞ্জা আরো ইমোশনাল। ইটস অ্যান ইমোশনাল পোয়েম, ইটস অ্যান ইমোশনাল পোয়েম। এখানে ওয়াল্ট হুইটম্যান হি ইজ এ ফ্যান অফ আব্রাহাম লিঙ্কন। তিনি জানেন যে এর মতো নেতা হয় না, মন থেকে তিনি জানেন এর মতো নেতা হয় না, এবং যে কারণের জন্য তিনি মানে পাগল তার জন্য। ইজ এ বিগ ফ্যান অফ আব্রাহাম লিঙ্কন। ব্যাপারটা বুঝতে পারছি? তিনি বলছেন তিনি এরপরে ইমোশনাল হয়ে গেছেন যখনই তিনি দেখছেন এর রক্ত স্নাত শরীরটা পড়ে রয়েছে জাহাজের পাটাতনে। একবারও তার নাম বলা নেই। বাহ্যিক দিক থেকে যে ইতিহাসটা না পড়ে কবিতাটা পড়বে, সে তাকে জাহাজের নাবিক হিসাবেই জানবে। যখনই তুমি ইতিহাসটা পড়ে নেবে, তখনই কবিতার একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন তোমার সামনে আসবে। কোথাও আব্রাহাম লিঙ্কনের নাম বলা নেই, পারলে বুঝতে, কিন্তু এই কবিতায় আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ইন্টারপ্রিটেশন তোমাকে জেনে রাখতে হবে। কবি তখন বলছেন ইমোশনাল হয়ে স্ট্যাঞ্জা 2 তে বলছেন, দ্য স্পিকার বেগস দ্য ক্যাপ্টেন টু ওয়েক আপ। বলছে ও স্যার উঠুন না, উঠুন প্লিজ, রাইজ আপ। রাইজ আপ মানে ওয়েক আপ। আমি জানি একটা মানুষ যখন ইটারনাল স্লিপে ঘুমোয়, যখন একটা মানুষ চিরন্তনের জন্য চিরনিদ্রাগত হয়, ব্যাপারটা বুঝতে পারছো? একটা মানুষ যখন মানে পুরোপুরি মারা যায়, এই ইমোশনাল এই আবেগের অ্যাপিলটা করা এটা ব্যর্থ অ্যাপিল, এটা করার কোনো মানে নেই। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আছে যারা এই অ্যাপিলটা করে। বলছে ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন প্লিজ রাইজ আপ, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন প্লিজ রাইজ আপ, প্লিজ হিয়ার দ্য বেলস, প্লিজ হিয়ার দ্য বেলস, প্লিজ হিয়ার দ্য বেলস মানে প্লিজ লিসেন টু দ্য সেলিব্রেশন, প্লিজ লিসেন টু দ্য সেলিব্রেশন। কি বলছি বোঝা গেছে? প্লিজ হিয়ার দ্য বেলস মানে প্লিজ লিসেন টু দ্য সেলিব্রেশন। বলছে স্যার উঠুন না, উঠুন, যদি পারেন একটু উঠুন। দেখুন না আজ আমেরিকার রাস্তাঘাটে কত উৎসব পালিত হচ্ছে, সবাই কত রং আবির নিয়ে, সবাই কত ফুল মালা নিয়ে, সবাই কত বেল্ট ধামসা নিয়ে, সবাই কিরকম উৎসব প্যারেড করছে। কারণ কি? যুদ্ধ শেষ, শান্তি এসেছে, খুনোখুনি শেষ, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, আমেরিকার সুপ্রিমেসি এস্টাবলিশড হতে চলেছে। আর যার জন্য এই সুপ্রিমেসি এস্টাবলিশড হলো, সেই লোকটা ডেড বডি পড়ে রয়েছে। কবি ইমোশনাল হয়ে গেছেন, কবি সেন্টিমেন্টাল হয়ে গেছেন, কবি রিকোয়েস্ট করছেন উইথ ফোল্ডেড হ্যান্ডস এন্ড বেন্টেড হেড। কবি হাত জোড় করে মাথা নত করে রিকোয়েস্ট করছেন যে স্যার যদি সম্ভব হয় প্লিজ ওয়েক আপ, যদি সম্ভব হয়, ইটস পসিবল, ইফ ইট ইজ পসিবল ফর ইউ দেন প্লিজ ওয়েক আপ। স্যার উঠুন না, উঠুন, উঠে শুনুন না, যদি আরেকবার শুনতে পারেন। দেখুন আপনি তো শুধু যুদ্ধের দামামা শুনেছেন, আপনার টেনিওরে তো যুদ্ধের শুধু দামামা শুনে গেছেন পুরো জীবনটা। আপনি তো শুধু তরোয়ালের আওয়াজ শুনেছেন, আজকে দেখুন সেলিব্রেশনের আওয়াজ। প্লিজ যদি পারেন তো উঠুন, শুনুন। দ্য বেলস আর রিঙ্গিং, দ্য বেলস আর রিঙ্গিং, and the bells are indicating an
America has restored peace and tranquility. America has completed its political turmoil permanently. America is going through progress. America is reaching to its line of ease and satisfaction. If it is possible, please wake up and look to it. যদি সম্ভব হয় উঠুন, দেখুন। আরো পরের লাইন, একই লাইন। স্যার উঠুন না, রাইজ আপ। বলছে দেখুন না, আজকে দেখুন যে জাতীয় পতাকাটা আপনার স্বপ্ন ছিল, আজকে দেখুন না এই জাতীয় পতাকা এই মসনদের বুকে কিভাবে উড়ছে। আপনি তো দেখার জন্য নেই আজ। আপনি তো জাতীয় পতাকাটাকে অক্ষত করে দেশের হাতে তুলে দিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন। আপনি যদি সম্ভব একটু উঠে দেখুন না। আপনি দেখুন না, আপনার জন্যই তো আজ এই পতাকা উড়ছে। The flag is flung, and a flung মানে hoisted. Flung মানে hoisted. সেটা একটু তাকিয়ে দেখুন না যদি সম্ভব হয়। If it is possible for you, that please wake up and look to it. আপনি তাকিয়ে দেখুন, আপনি তাকিয়ে দেখুন, বুঝুন কিরকম ভাবে পতাকা উড়ছে আকাশে। আপনি তাকিয়ে দেখুন। বলছে স্যার দেখুন না, আজ বিউগল নামক বাদ্যযন্ত্র সবাই কেমন বাজাচ্ছে। Question: what is bugle? Like a bugle is a musical instrument. What is bugle? Bugle, B-U-G-L-E. Bugle is a musical instrument. আরেকবার, what is bugle? Bugle is a musical instrument. I can't hear you. What is bugle? Bugle কি করছে? ট্রিলস। ট্রিলস কথাটা মানে লেখো রিংস। বলছে স্যার তাকিয়ে দেখুন না, দেখুন না কেমন মানচিত্রটাকে বদলে দিয়েছে। দেখুন না আজ দেশের সাধারণ লোকগুলো কিরকম ভাবে এনজয় করছে। দেখুন না আজকে আমেরিকার সাধারণ লোকগুলো আজ রাস্তাঘাটে নেমে গেছে এবং তারা প্রত্যেকে কি করছে স্যার? আজকে প্রত্যেকে তারা বিউগল বাজাচ্ছে স্যার। বলছে স্যার আপনার জন্য এনেছে ফুলের মালা। তুলুন না, মাথাটা পরে নিন একবার যদি পারেন। বুকেটস, বুকেটস অফ ফ্লাওয়ার্স। আরেকবার, বুকেটস অফ ফ্লাওয়ার্স। তারা আপনাকে কনগ্রাচুলেট করার জন্য লক্ষ কোটি সাইকোড়র আমেরিকান জনতা আজ রাস্তায় ঢল নেমেছে। আপনাকে নেতা হিসাবে মেনে নেবে, আপনাকে কাঁধে তুলে সবাই সেলিব্রেট করবে। সবাই বলবে আমার নেতা, তোমার নেতা, সবার নেতা আবার কে? আব্রাহাম লিঙ্কন ছাড়া অন্য কেউ নয়। তারা স্লোগান তুলতে চায়, কিন্তু সমস্যা কোথায়? লিঙ্কনের ডেড বডিটা পড়ে রয়েছে। খুব ইমোশনাল হয়ে গেছেন। শেষে তিনি তাকে নিজের পিতা বলে অ্যাড্রেস করবেন। একটু পরে আছে দেখো, বাবা পারলে ওঠো না আর একবার। প্রেসিডেন্টকে নিজের বাবার আসনে বসিয়ে দাও। এটা প্রমাণ করে এই কবিতা লেস পলিটিক্যাল মোর পার্সোনাল। কি বললাম? দিস পোয়েম ইজ লেস পলিটিক্যাল মোর পার্সোনাল। নিজের দেশের নেতাকে নিজের পিতা বলে ভাবা। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো যাই হোক, এই লাইনে আমি এখনো যাইনি। আগের লাইনে চলো। বলছে স্যার যদি পারেন উঠুন না স্যার, যদি পারেন উঠুন না। দেখুন না স্যার, পিপল ব্রিং ফ্লাওয়ার্স ফর ইউ। ওয়ান্স মোর, পিপল ব্রিং ফ্লাওয়ার্স ফর ইউ। স্যার আপনার জন্য রিবন রিডস এনেছে। রিবন রিডস মানে লেখো গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার। আরেকবার, গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার। স্যার আপনার জন্য ফুলের মালা এনেছে, আপনার জন্য ফুল এনেছে, আপনার জন্য ফুলের মালা এনেছে। স্যার আপনার জন্যই তো, অন্য কারো জন্য নয়। You are the captain of the ship and it is because of your dynamic leadership. Now the ship has come safely to the shore. এটা শুধু আপনার জন্য আজ এই সমুদ্রের সমস্ত প্রতিকূলতাকে মোকাবিলা করে এই জাহাজ তার নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছেছে। তাই আপনার জন্য স্যার, শুধুমাত্র অন্য কারো জন্য নয়, আপনার জন্য, আপনার জন্য আজকে সমুদ্রের তীর লোকে লোকারণ্য। এ ক্রাউডিং মানে লেখো ফুল অফ ক্রাউড। এ ক্রাউডিং মানে কি বললাম? আমি শুনতে পাচ্ছি না। এ ক্রাউডিং মানে কি? জনতা জনার্দন আজ ক্রাউড। ঠিক আছে, টোটাল আমেরিকান সি বিচ ভর্তি করে দিয়েছে। ঠিক আছে, আমেরিকান সি বিচ আজ সাধারণ আমেরিকার জনতায় ভর্তি আছে। বলছে স্যার উঠে দেখবেন না আপনার সফলতাটা? আপনি কত বড় সাকসেসফুল। জুবিন গর্গের দেখা হলো না, যে আসামের হার্টবিট ছিল। ইজ দ্য হার্টবিট নট অনলি অফ আসাম বাট অলসো দ্য হার্টবিট অফ ইস্ট ইন্ডিয়া। ভারতের ঈশান কোণের হার্টবিট ছিল, সেটাও দেখা হলো না, জানা হলো না। চেষ্টা বোঝা গেছে? শেষের দিকের শো গুলোতে লোকও হতো না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সেগুলো দেখা হলো না। ভাবতে হয়তো এমনটাও হতে পারে শুরু করেছিলেন যে আমাকে হয়তো আর মানুষ ভালোবাসছেন, কিন্তু হি ইজ দ্য হার্টবিট। এই সমস্ত মানুষরা লেজেন্ড হয়, এদেরকে মানুষ ভালোবাসে। ব্যাপারটা বুঝছে? শ্রদ্ধা অন্য জায়গায়, ভক্তি অন্য জায়গায়, ভালোবাসা অন্য জায়গায়।
অ্যাব্রাহাম লিঙ্কন, জুবিন গার্গ, এই টাইপের পার্সোনালিটিদেরকে মানুষ ভালোবাসে, দে লিটারালি লাভ। ঠিক আছে, বলছে স্যার দেখুন আপনার জন্য এই সমুদ্র সৈকত সোর, এই সোর বলতো আমেরিকা। ঠিক আছে, আজ আমেরিকার রাস্তাঘাট দেখো, এমনিতে জাহাজের নির্দিষ্ট সোর মানে হচ্ছে সি বিচ, সোর মানে সি বিচ, সোর মানে হারবার, সোর মানে পোর্ট। আজ দেখুন না স্যার আপনার জন্য কিরকম ভাবে এই সমুদ্রের মানে কি বলবো বন্দর, ঠিক বললাম তো, জাহাজের বন্দর, এই বন্দর কিভাবে লোকে লকারণ্য। স্যার আপনাকে ডাকছে স্যার, ফর ইউ দে কল, ঘুরিয়ে পড়ো, দে কল ফর ইউ। কিভাবে পড়বে? যতদিন ফর ইউ দে কল পড়বে, দ্য পোয়েম ইজ এ ম্যাটার অফ ডিফিকাল্টি টু ইউ। ঘুরিয়ে পড়ো, দে কল ফর ইউ। দ্য আমেরিকান পিপল হ্যাভ বিন কন্টিনিউয়াসলি কলিং ইউ, স্যার ওয়েক আপ, স্যার ওয়েক আপ, মানে প্লিজ ওয়েক আপ অ্যান্ড জাস্ট সি দ্য সাকসেস ইউ হ্যাভ অ্যাচিভড। দেখুন আপনি কি সফলতা অর্জন করেছেন, মানুষের মনের মধ্যে আছেন আপনি। স্যার সম্ভব হলে উঠুন না, উঠুন একবার তাকিয়ে দেখুন। স্যার দেখুন না, দ্য সোয়িং মাস, মাস মানে দ্য কমন পিপল, দ্য সোয়িং মাস, এখানে সোয়িং মানে মুভিং, দ্য সোয়িং মাস মানে দ্য মুভিং পিপল। লিখবে দ্য গ্রুপ অফ মুভিং পিপল। আরেকবার, সোয়িং মাস মানে দ্য গ্রুপ অফ মুভিং পিপল। আই কান্ট হিয়ার ইউ, দ্য গ্রুপ অফ মুভিং পিপল। ঠিক আছে, অর্থাৎ স্যার তাকিয়ে দেখুন না, তাকিয়ে দেখুন মুভিং পিপল কিরকম ভাবে সবাই মুভ করছে, অজস্র লোক এসে পৌঁছেছে। বলছে স্যার এদেরকে দেখুন, দ্য গ্রুপ অফ মুভিং পিপল, এদেরকে দেখুন না স্যার, দেখুন হাউ দেয়ার ইগার ফেসেস আর টার্নিং টু ইউ। লাইনটাকে চেঞ্জ করে দিলাম, হাউ দেয়ার ইগার ফেসেস আর টার্নিং টু ইউ। ইগার ফেসেস মানে দেখো কিউরিয়াস ফেসেস, ইগার ফেসেস মানে কিউরিয়াস ফেসেস। আই কান্ট হিয়ার ইউ, ইগার ফেসেস মানে কিউরিয়াস ফেসেস, কিউরিয়াস ফেসেস মানে দেখতে চাই, কই কই প্রেসিডেন্ট, কই ক্যাপ্টেন অফ দ্য শিপ, কই। দেখুন না স্যার সবাই কিরকম উকি মেরে তাকাচ্ছে আপনাকে দেখার জন্য। দেখবেন না রক্ত স্নাত হয়ে পড়ে রয়েছেন, চোখটা বন্ধ করে শরীরটা ঠান্ডা করে দেখবেন না স্যার আপনার জীবনের অ্যাচিভমেন্ট, দেখবেন না কি কামিয়ে গেলেন পুরো জীবন। ব্যাপারটা বোঝা গেছে? বলছে দিস আর হিয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার। কবি কল্পনা করছেন যে তার বাবার মৃতদেহটা পড়ে রয়েছে, কবি কল্পনা করেছেন আব্রাহাম লিঙ্কন যেন তার কাছে ফাদার ফিগার, কারণ একজন রাষ্ট্র নেতার কাছে দেশবাসী সন্তান সম, তাই দেশবাসীরও একজন রাষ্ট্র নেতাকে পিতা সম ভাবা দায়িত্ব। কি বলছি বোঝা যাচ্ছে? If a patriot considers that the citizens are like his children, then the citizen must think that the patriot is like our father figure. Walt Whitman, the American poet, the Sarah American poet, the greatest American poet, তিনি সেই ইমোশনাল জায়গাটাতে ফিল করছেন এবং তিনি বলছেন হিয়ার ক্যাপ্টেন, হিয়ার ক্যাপ্টেন মানে মাই ক্যাপ্টেন ইজ লাইং অন দ্য ডেক অফ দ্য শিপ। আরেকবার, মাই ক্যাপ্টেন ইজ লাইং অন দ্য ডেক অফ দ্য শিপ, মাই ক্যাপ্টেন ইজ লাইং অন দ্য ডেক অফ দ্য শিপ। আমার ক্যাপ্টেন পড়ে রয়েছেন এই জাহাজের পাটাতনে, আমার ক্যাপ্টেন পড়ে রয়েছেন। ও মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার ফাদার ইজ লাইং অন দ্য ডেক অফ দ্য শিপ, মাই ফাদার ইজ লাইং অন দ্য ডেক অফ দ্য শিপ। কি বলছি বোঝা যাচ্ছে? দিস আর্ম বিনিথ ইউর হেড, আরেকবার, দিস আর্ম বিনিথ ইউর হেড। বলছে বাবা, একজন বাবার মাথা, একজন বাবা যখন মারা যায় তখন বাবার মাথাটা তার নিজের সন্তান, তার ছেলে বা মেয়ে কি করে, নিজের কোলে রাখে, কোলে। বলছে বাবা তোমার মাথাটা আমার কোলে রয়েছে। আই হ্যাভ কেপ্ট ইউর হেড অন মাই ল্যাপ, আই হ্যাভ কেপ্ট ইউর হেড অন মাই ল্যাপ, আমি তোমার মাথাটাকে কোলে রেখেছি। ঠিক আছে বাবা, এটা সত্যি বলে মানতে চাই না, বলো না এটা স্বপ্ন, তুমি বেঁচে আছো এখনো। ইজ ইট এ ড্রিম দ্যাট ইউ আর কোল্ড, ইজ ইট এ ড্রিম দ্যাট ইউ আর রেড, ইজ ইট এ ড্রিম দ্যাট ইউ আর ডেড? প্রশ্ন করছেন তিনি, এই প্রশ্নটা করছেন, জানতে চাইছেন। বলছে ইট ইজ সাম ড্রিম, এটা স্বপ্ন হতে পারে। ব্যাপারটা বুঝতে, মানে তিনি কি ভাবছেন, না এটা সত্যি নয়, তোমার কাছের মানুষ মারা গেছে, তার ডেড বডিটা তুমি দেখছো সেখানে পড়ে রয়েছে, তখন তুমি ভাবছো না না আমি বোধহয় স্বপ্ন দেখছি, এটা সত্যি হতে পারে না, আমার বাবা মারা যেতে পারেন না, আমার মা মারা যেতে পারেন না। ব্যাপারটা বুঝতে পারছো? অথচ সেই ড্রেডফুল রিয়েলিটিটা চোখের সামনে দেখছেন এবং সেই মুহূর্তে সন্তান সম ওয়াল্ট হুইটম্যান চিৎকার করে বলছেন আমি বিশ্বাস করি আব্রাহাম লিঙ্কনের মৃতদেহটা কোনো অবস্থাতেই কোনো সত্যি জিনিস নয়, এটা একটা স্বপ্ন। কি বলছি বোঝা যাচ্ছে? তিনি বলছেন হি হোপস দ্যাট দিস ট্র্যাজিক সিন ইজ নাথিং বাট আ কাইন্ড অফ এ ড্রিম, এটা একটা স্বপ্ন ছাড়া অন্য কিছু হতে পারে না। এক্সকিউজ মি, তিনি বলছেন ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক, এটা অবশ্যই কোন একটা স্বপ্ন
Boys and girls, মন দিয়ে শোনো। It is a kind of a dream. Is it a dream? Is it a dream? Exactly, it is a terrible reality. It is a horrible reality. It is a heart-rending reality. তাহলে তিনি কেন ড্রিম বলছেন? The poet wishes to make it a dream. The poet wishes, if it were a dream, it would have been better. The poet wishes, if it were a dream, it would have been better, but it's not a dream. It is heart-rending reality, and the poet is broken and shaken. The poet is broken and shaken. The poet is broken and shaken. ঠিক আছে? তাহলে তিনি এই প্রশ্নটা করছেন। বলছেন না, না, এটা সত্যি হতে পারে না। সত্যি হতে পারে না। দেখো না, আজ তোমার জন্য লক্ষ কোটি লোক আজ সমুদ্র সৈকতে কেমন দাঁড়িয়ে আছে। দেখো না, সবাই তোমার জন্য কিভাবে ফুলের মালা নিয়ে কিভাবে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে। উঠবে না তুমি, জাগবে না তুমি, দেখবে না তুমি। আজ তোমার জন্য কিরকম ভাবে লক্ষ কোটি মানুষ এসেছে, তারা সবাই দাঁড়িয়ে রয়েছে, তোমাকে কনগ্রাচুলেট করবে, নায়ক হিসাবে মেনে নেবে। এ আজ কি পরিস্থিতি পিতা তোমার। What a kind of a terrible reality. It is some dream that on the day you have fallen cold and dead. এটা সত্যি আমি বিশ্বাস করব না। এটাকে সত্যি বলে আমি বিশ্বাস করব না। I cannot. ঠিক আছে, এটাকে সত্যি বলে আমি বিশ্বাস করব না। এটা মিথ্যে। এটা মিথ্যে। It's purely a lie. It's a fabricated lie. আমি সত্যি বলে বিশ্বাস করতে পারি না। বলছে এত বলছি কোনো উত্তরে দিচ্ছে না মাই ক্যাপ্টেন। Let's go to the concluding stanza and the most emotional part of the poem. এত করে ডাকছি, একবারও বলতে পারছো না কি যে হ্যাঁ বা না কিছু বল। ও ফাদার, আই এম টেলিং ইউ, why are you not responding to me? এত করে বলছি, একটা কথার উত্তর দিতে পারছো না, একটা কথার জবাব দেবে না তুমি। বলছে মাই ক্যাপ্টেন ডাজন্ট আনসার মি। I'm saying one after another word. I'm telling one after another sentences, but the biggest irony and the greatest tragedy is that the listener to whom I am speaking is dead. যে লিসেনারের সাথে আমি কথা বলছি, সে লিসেনার মারা গেছে। বলছে মাই ক্যাপ্টেন ডাজন্ট আনসার, উত্তর করছে না। বলছে আমি তার ঠোঁটগুলোকে দেখছি, আমি দেখলাম তার ঠোঁটগুলো পেল, আমি দেখলাম তার ঠোঁটগুলো স্টিল। কেন পেল মানে কালারলেস, স্টিল মানে সাইলেন্ট, ফিক্সড। তোমরা জানো তো একটা মৃতদেহের ঠোঁটগুলো কেমন হয়, আর মুভ করে না। যতক্ষণ বেঁচে থাকবে আমাদের ঠোঁটগুলো কি করছে, মুভ করছে। আমাদের ঠোঁটের একটা নিজস্ব কালার আছে, কিন্তু যখন আমরা মরে যাব, যখন আমরা মরে যাব, the captain gives no response. My captain doesn't answer মানে কি, the captain gives no response. The captain gives no response. সে কোনো রেসপন্স করছে না। His lips are pale. It's a sign of death. এরপরে লাইনটা আরো ইমোশনাল। বলছে আমার বাবা আমার হাতের ছোঁয়াটা বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি। বলছে my father cannot feel the touch of my hand. One of the most emotional lines of the text, boys and girls. বলছে my father, now the captain of the ship, according to the speaker, is like the father figure, boys and girls. Now the captain of the ship, according to the speaker, is like the father figure, and the speaker is confidently saying that my father is not able to feel my touch. There is no heartbeat, there is no life left in the body. There is no heartbeat, there is no, what I say, life left in the body. বলছে আমার বাবা আর আমার টাচটাকে ফিল করতে পারছে না। এ কি, আমার বাবার শরীরে যে আর পালস নেই, পালস, হার্টবিট, পালসেশন, হৃদস্পন্দন, নাড়ির স্পন্দন। বলছে আমি তো আর তার মধ্যে কোনো হার্টবিট দেখতে পাচ্ছি না। এটা কি করে হলো? তার মধ্যে কোনো উইল নেই, ইচ্ছে নেই, তার মধ্যে কোনো ইচ্ছে শক্তি নেই, তার মধ্যে কোনো হার্টবিট নেই। আমার বাবা আমার হাতের ছোঁয়াটা কেন ফিল করতে পারেননি? আমার বাবা কেন রিপ্লাই করছেন না আমাকে? আমার বাবার ঠোঁটগুলো কেন এমনি হয়ে গেছে? আমার বাবার চোখগুলো কেন স্থির হয়ে গেছে? তিনি আর কেন মুভ করছেন না? আমার সাথে কেন কথা বলছেন না? এটা একটা স্বপ্ন, এটা সত্যি নয়। তিনি বলেছেন, না, না, এটা স্বপ্ন হতো। এটা সত্যি নয়, এটাকে স্বপ্ন বলে ধরবো। ঠিক আছে? এরপরে কবি বলছেন, the ship is anchored safe and sound. শিপ মানে জাহাজ। anchored মানে এক্স্যাক্টলি। অ্যাঙ্কর জিনিসটা কিরকম বলো তো? এটা হচ্ছে এই টাইপের একটা ডিভাইস। তোমরা এই ছবিটা দেখে বুঝতেই পারছো, বোঝাচ্ছে না? এটা বুঝতে হবে।
তাহলে আমি কি বললাম? Try to understand. Please, I request everybody, don't unmute the device. It's my request to everybody, please don't unmute the device. Mr. Saurabh. So what I try to say, listen to me. So the anchor মানে কি? নোঙর। এটা দড়ির উপর দেখবে ওই কাঁটা কম্পাসের মতো কিছু জিনিস বাঁধা থাকে, ওটাকে জাহাজ যখন সমুদ্র সৈকতের দিকে আসে না, ওটাকে এমনি করে ঘুরিয়ে ছুড়ে দেয়, জানো তো? ওইটা সমুদ্রের সামনের মাটিটা তো ভেজা, যেখানে পড়বে সেখানে ওটা গাঁথা হয়ে যাবে। যেখানে গাঁথা হলো, এরপরে দড়িটায় টান দিল, নৌকাটা ওই দিকে চলে গেল। ব্যাপারটা বোঝা গেছে? দিস ইজ দ্য ফাংশন অফ অ্যান অ্যাঙ্কার। তাহলে এখানে অ্যাঙ্কার্ড ওয়ার্ডটার মানে কি? এখানে অ্যাঙ্কার্ড ওয়ার্ডটার মানে হচ্ছে দ্য সেফ জার্নি অফ দ্য সি। বলছে আমার জাহাজটা আজ খুব সুন্দরভাবে পৌঁছে গেছে। আমার জাহাজটা আজ সুন্দরভাবে পৌঁছে গেছে। ইটস ভয়েজ ইজ ক্লোজ, ইটস ভয়েস ইজ ডান। মানে আমেরিকা সুন্দরভাবে পৌঁছে গেছে, আমেরিকার জার্নি শেষ হয়ে গেছে। ইটস ভয়েজ, ভয়েজ মানে জার্নি। আরে সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। ভয়েজ মানে সি ভয়েজ, সি ভয়েজ মানে বাংলায় সমুদ্র যাত্রা। বলছে সমুদ্র যাত্রাটা শেষ হয়ে গেছে। The sea voyage is done, the sea voyage is over. The sea voyage is done, the sea voyage is over. The fearful trip is done, the fearful trip is over. আরেকবার, the fearful trip is done, the fearful trip is over. The ship, Victor ship, এখানে ভিক্টর শিপ নয়, বলো the victorious ship. কি বললাম বলো? The victorious ship, অর্থাৎ যে জাহাজ জিতেছে। আচ্ছা, এই জাহাজ কেন জিতলো? কারণ আমেরিকান সিভিল ওয়ার থেমে গেছে, এই জাহাজ জিতেছে। পারলে বুঝতে? বলছে এই জাহাজ, ইট হ্যাজ ওয়ান দ্য অবজেক্ট, ইট হ্যাজ ওয়ান দ্য অবজেক্ট, এই সব কিছুকে জিতে নিয়েছে। মানে কি? ফ্রিডম, হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন। কেন অবজেক্ট মানে কোনটা? ফ্রিডম। অবজেক্ট মানে পিস, অবজেক্ট মানে হারমোনি। ঠিক আছে? অর্থাৎ যে হারমোনি, যে ফ্রিডম, যে পিস, যেগুলো এই দেশের ছিল না, এগুলো তো আনটাচেবল ছিল, আনরিচেবল ছিল, এই জিনিসগুলো তো ছিল না। এই সমস্ত কিছুকে কি করেছে? এই সমস্ত কিছু ওরা কিন্তু জিতে নিয়েছে। এভরিথিং, দে হ্যাভ ওয়ান অলমোস্ট এভরিথিং। ব্যাপারটা বোঝা গেছে? বলছে এক্সাল্ট, এক্সাল্ট মানে এনজয়, এক্সাল্ট মানে স্পেন্ড টাইম হ্যাপিলি, স্পেন্ড টাইম হ্যাপিলি। এখানে ও সোর্স, ও সোর্স মানে লিখো দ্য পিপল অফ দ্য সোর, দ্য পিপল অফ দ্য সোর। অর্থাৎ সমুদ্র সৈকতের যে সমস্ত লোক আছেন, ও সোর মানে কি বললাম? দ্য পিপল অফ দ্য সোর। ও দ্য পিপল অফ দ্য সোর এক্সাল্ট, ও দ্য পিপল অফ দ্য সোর এনজয়, ও দ্য পিপল অফ দ্য সোর এক্সাল্ট, ও দ্য পিপল অফ দ্য সোর এনজয়, ও রিং দ্য বেল। তার মানে এই লাইনগুলো আগেও পড়েছি আমরা। এই আনন্দ কারা করছে? আমেরিকার সাধারণ মানুষ। বলছে তোমরা আনন্দ করে যাও। তোমাদের কি? তোমাদের দেশ আজ স্বাধীনতা পেয়েছে, আজ ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়েছে, কনফেডারেসি হেরে গেছে, তোমরা আনন্দ তো করে যাও, আমাকে এই আনন্দে না অংশগ্রহণ করতে বলো না। কবি বলছেন আই ওয়াক মোর্নফুলি। মোর্নফুল ট্রেড মানে লিখো টু ওয়াক মোর্নফুলি। বলছে আমি হাঁটবো, ট্রেড মানে হাঁটা, ট্রেড মানে চলা। বলছে আমি চলবো, কিভাবে চলবো? আমি কষ্ট করে চলবো। দ্য স্পিকার ওয়াকস স্যাডলি। এক কথায় তুমি যদি লাইনটার মানে বলতে চাও, তাহলে বলবে দ্য স্পিকার ওয়াকস স্যাডলি, খুব কষ্ট হচ্ছে। তার মানে সবাই, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? আমেরিকান অন্যান্য সিটিজেনের সাথে আব্রাহাম লিঙ্কন একটা বেসিক ডিফারেন্স কোন জায়গায় আছে? Where the other people of America were busy in enjoying about the restoration of peace and harmony in America, throwing out all the destructive nature of the American Civil War, the people were extremely enjoying and the people were literally celebrating that moment. But the poet was at the moment of loss. The poet was in his loss. The poet knew that whatever I achieved by a long cost. I achieved by a tremendous cost. I achieved it at the cost of the life of the 16th president of USA and I am not happy with it. এখানে সবাই আনন্দিত আনন্দিত আছে,
যেখানে সবাই আনন্দ করছে, the poet is not happy. সবাই আনন্দ করছে, the poet is not happy. The poet is unhappy. বলছে আমি না আস্তে আস্তে হাঁটছি, তোমরা আনন্দ করে যাও। মানে কবি নিজেকে সরিয়ে নিচ্ছেন, কবি বলছেন আমি পারবো না, আমার সিভিল ওয়ার থেমে গেছে বলে আমাকে আনন্দ করতে বলো না, এই আনন্দ করা আমার পক্ষে সম্ভব হবে না। আই ট্রেড মোর্নফুলি। ট্রেড মানে ওই যে টু ওয়াক, ট্রেড ট্রোড ট্রোডেন, ট্রেড মানে টু ওয়াক, আগেই তো লিখালাম। মোর্নফুল ট্রেড মানে টু ওয়াক মোর্নফুলি, তাহলে ট্রেড মানে কি? টু ওয়াক, হাঁটা, ওয়াকিং। বলছে আই ওয়াক মোর্নফুলি, আই ওয়াক অন দ্য ডেক হোয়ার মাই ক্যাপ্টেন লাইজ। বলছে আমি হেঁটে চলেছি, আমি মন খারাপ করে হেঁটে চলেছি। আই ওয়াক হোয়ার দ্য বডি অফ মাই ক্যাপ্টেন রেস্ট। কি বললাম? I walk where the body of the captain rests. The body of my captain rests on the deck. See? The body of my captain rests on the deck and I start to walk on the deck. আমি কোথায় হাঁটতে চলেছি? আমি এই ডেকের উপর হাঁটতে চলেছি। I walk on the deck where my captain lies and I see that my captain is fallen cold. I see that my captain is fallen dead. এবং অবশেষে আমি দেখতে পেলাম, কি দেখতে পেলাম? That my captain is fallen cold. That my captain is fallen dead. That my captain is fallen cold. That my captain is fallen dead. So we understood that at the end of the poem, the poet is again reminding, or the poet is again remembering continuously the assassination of Abraham Lincoln. The secret assassination of Abraham Lincoln made him so much unhappy that he was not able to concentrate on anything except the sad assassination, and it was making his life a hell. It was literally making his life a hell. He was not able to concentrate on anything. কোনো কিছুর উপর তিনি কনসেন্ট্রেট করতে পারছেন না। বোঝা গেছে কি বললাম? So the poem again ended with the repeated reminder of the death of Abraham Lincoln, and it's an elegy. Even at the end of the poem, the poet emphasized on his grief, that he cannot enjoy, he cannot stay happy. Instead, he is sad. Instead, he is sorrowful. It's because it's not the death of the 16th president of USA. It's not the death of any anonymous captain. It's like the death of his own father. And you know that when the father dies, or when a father dies, that's like the heaven fell on a child. The same thing that happened with Walt Whitman. He was at loss. He was at dissatisfaction. He was in the midst of unhappiness and indescribable agony, remembering the assassination of Abraham Lincoln. ঠিক আছে, ইফদিরুল্লাহ। See you next week. Follow the schedule.